আইসিসি মানে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল হয়ে গেছে। আমি ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি নই, পরবর্তী বোর্ড মিটিংয়ে আমি এটা তুলব। কথাগুলো বলছিলেন আইসিসির সভাপতি এবং বাংলাদেশের মন্ত্রী মুস্তফা কামাল। মূলত এই কথাগুলো শুধু তার নয়, বোধহয় অনেক ক্ষেত্রেই বাংলাদেশের 16 কোটি মানুষ এবং যারা ক্রিকেট বোঝেন সারা বিশ্বে, তাদের সবার কথার প্রতিধ্বনি হয়েছে তার কথায়। কারণ কোয়ার্টার ফাইনালে ভারত এবং বাংলাদেশের যে খেলা, সেখানে আম্পায়ারদের কিছু ভুল সিদ্ধান্ত, আমরা বলছি ভুল, বোধহয় তাদের দৃষ্টিতে রাইট, কিন্তু সারা বিশ্বে যারা ক্রিকেট বোঝেন তারা বলেছেন এটি উদ্দেশ্য প্রণোদিত। এই বাস্তবতায় আজকে আমাদের এই অনুষ্ঠানে মূলত আমরা বাংলাদেশের খেলা, যেটি মূলত আমরা হেরেছি, কিন্তু কি কারণে হারলাম সেই বিষয়ে খানিকটা আলোচনা করব। এরপরই আমাদের অনুষ্ঠানের রীতি অনুযায়ী আমরা আলোচনা করব বাংলাদেশ এখন কোথায় দাঁড়িয়ে রয়েছে, সেটি খেলার বাইরের একটি অধ্যায়, অর্থাৎ রাজনীতি। এবং এই দুটো বিষয় নিয়ে কথা বলার জন্য আমার সঙ্গে দুজন অতিথি রয়েছেন। তারা মূলত কথা বলবেন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে, এবং সেক্ষেত্রে যেহেতু তারা ক্রিকেটকে পছন্দ করেন, ক্রিকেট খেলা দেখেছেন, তাদের মতামত নিয়ে আমরা ওই আলোচনায় যাব। সেক্ষেত্রে আমার সঙ্গে যে পত্রিকাগুলো রয়েছে নিউ ইয়র্ক থেকে প্রকাশিত, সেই পত্রিকাগুলোর শিরোনাম আপনাদেরকে জানিয়ে দেব এবং তারপরে মূলত অতিথিদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। আমার কাছে প্রথমে রয়েছে সাপ্তাহিক বাংলাদেশ। তারা শিরোনাম করেছে সালাউদ্দিন ইস্যুতে রাজনীতি বিস্ফোরণমুখ। এরপর রয়েছে পরিচয়। তারা শিরোনাম করেছে যৌক্তিক পরিণতিতে না পৌঁছানো পর্যন্ত আন্দোলন খালেদা, দেশে রাজনৈতিক সংকট নেই, সমঝোতাও হবে না আওয়ামী লীগ। এরপর রয়েছে সাপ্তাহিক প্রবাস। তারা শিরোনাম করেছে যেসব কারণে সংলাপ হচ্ছে না। সাপ্তাহিক বাঙালি, তাদের শিরোনাম এখন সবচেয়ে বড় আতঙ্ক গণপিটুনি। সাপ্তাহিক ঠিকানা, তাদের শিরোনাম রাজনীতি থেকে মাইনাসে হাসিনা খালেদা তারেক জয়। এরপর সাপ্তাহিক জন্মভূমি, তারা শিরোনাম করেছে ঢাকা সহ 3 সিটি কর্পোরেশন নির্বাচন 28 এপ্রিল। সাপ্তাহিক রানার, তাদের শিরোনাম বিচলিত হাসিনা প্রশাসন। সাপ্তাহিক দেশ বাংলা, তাদের শিরোনাম বিদেশি স্বার্থ রক্ষায় উপেক্ষিত দেশ, অর্থাৎ বাংলাদেশ উপেক্ষিত হচ্ছে বিদেশি স্বার্থ রক্ষায়, তাদের শিরোনাম। এই ছিল এখান থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকার শিরোনাম, যেগুলো মূলত আমাদের হাতে এসে পৌঁছেছে। আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছে, তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার বাঁদিকে রয়েছেন ডাক্তার মাসুদুল হাসান, মুক্তিযোদ্ধা ও উপদেষ্টা, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠান যোগ দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার ডানে রয়েছেন সালাউদ্দিন আহমেদ চৌধুরী, অবসরপ্রাপ্ত উইং কমান্ডার, বাংলাদেশ বিমান বাহিনী। আপনাকেও ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। জি, যেমনটা বলছিলাম, আসলে ভারত এবং বাংলাদেশের খেলা শেষ হয়ে গেছে, কিন্তু সেই খেলায় বাংলাদেশ হেরেছে, সেটা নিয়ে যতটা বেশি আক্ষেপ বাংলাদেশের মানুষের, তার চেয়ে অনেক বেশি আক্ষেপ দুজন আম্পায়ারের আচরণে মূলত, এবং সেটি নিয়ে এরই মধ্যে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে এবং বাংলাদেশের দুজন আম্পায়ারের কুশপুত্তলিকেও দাহ করা হয়েছে। খেলাটি নিশ্চয়ই আপনিও দেখেছেন, আপনার মতামত একটু জানতে চাচ্ছি। দেখেন, আমাদের ছেলেরা যা খেলেছে, সত্যি তারা প্রমাণ করেছে যে তারা রয়্যাল বেঙ্গল টাইগার্স। কিন্তু দুঃখের কথা বলতে কি, আমি খেলাটি পুরোটা দেখেছি। আমিও ক্রিকেট খেলতাম এবং ক্রিকেটের নিয়মকানুন সব আমি জানি। আগেকার দিনে যেরকম আম্পায়ার একটা ফাঁকি দিতে পারতো, যখন ক্যামেরার বিভিন্ন ডাইমেনশন অ্যাঙ্গেলে দেখাতে পারতো না, এখন কিন্তু সেটা পারে। এবং যেভাবে মোহাম্মদুল্লাহর ক্যাচটার কথার সময় বলি, তার একটি পা কিন্তু দড়ির ওপারে ছিল, আরেকটি পা ভিতরে ছিল। ক্যাচটি সে ধরেছে দড়ির ভিতর থেকে। এটা তো বিতর্কিত, এটা ক্যাচ হয় না, কারণ অলরেডি তার পা একটা বাইরে। দ্বিতীয়ত, যে ইন্ডিয়ার যে প্লেয়ারটি 137 রান, ওনার নামটা জানি কি, রোহিত শর্মা, তার যে ক্যাচটা ধরল, যখন নো বল হয়, নো বলটা কিন্তু ডেলিভারির সাথে সাথেই বলা উচিত এটা নো বল। সেটা না বলে ক্যাচটা ধরার পরে মিনিট 2 কি আড়াই পরে বললো এই বলটা নো বল। এটাতে কি বোঝা যায়? এতেই বোঝা যায়
যে শুধু সূক্ষ্ম কারচুপি না, ভালোই কারচুপি হয়েছে। এবং আমার বন্ধু লোটাস কামাল, যে নাকি এখন প্ল্যানিং মিনিস্টার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের, আমার খুব ক্লোজ ফ্রেন্ড, সে যে কথাটি বলেছে যে আইসিসি, ইন্ডিয়ান ক্রিকেট কন্ট্রোল, আইসি, কারণ সে দুঃখ পেয়েছে, সে আইসিসি, সে হয়তো আমার মনে হয় রিজাইনও করবে। জি, তিনি তেমন বলেছে। দিয়েছেন। তিনি বড় দুঃখজনক ঘটনা। ঠিক আছে, উপরে তো আল্লাহ আছেন, তো এটার প্রতিশোধ আল্লাহই দিবে। জি, যেমনটা ডক্টর মাসুদুল হাসান বলছিলেন, আসলে ক্যাচটি ধরার সময় তার পা খানিকটা আমরা দেখেছি যে যে রোগটি থাকে তার সঙ্গে ছুঁয়ে গেছে, এবং যে ক্যাচটি নিয়ে এত বেশি কথা হচ্ছে, সেই বলটি ডেলিভারি দেওয়ার পরে সেটি কোমরের উপরে ছিল না, খানিকটা নিচেই ছিল। এবং সেটি কিন্তু যারা খেলা বোঝেন তারা বলেছেন যে আম্পায়ার প্রথম জানিয়েছে ফ্রন্ট সাইডে থাকা আম্পায়ারকে যে এটি আসলে হাইট উপরে ছিল, তার ওই এন্ড থেকে দেখাও সম্ভব না যথাযথভাবে। সব মিলিয়ে আপনার মতামত কি? যদিও আমরা জানি যে আপনারা ক্রিকেট বোদ্ধা নন, কিন্তু আমরা বাঙালিরা বোধহয় ক্রিকেটকে অনেক বেশি ভালোবাসি বলে বেশ ভালোই জানি ক্রিকেট নিয়ে। আপনার মতামত একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। ডক্টর মাসুদ যথার্থ বলেছেন। আমি শুধু অ্যাড করব যে আসলে বাংলাদেশ হারেনি, বাংলাদেশ হেরেও জিতেছে। বাংলাদেশের নৈতিক বিজয় হয়েছে। মূলত পুরো খেলাটা, আপনি পুরো টুর্নামেন্টটা যদি আমরা অবজার্ভ করি, আমি দেখেছি যে বাংলাদেশের যে ট্রেন্ড ছিল, যে কনসিস্টেন্সি ছিল, আমি বলবো যে তাদেরকে সাধুবাদ জানাই তাদের এই ক্রীড়া নৈপুণ্যের জন্য। এবং গতকালকের ম্যাচে যে 3টা পয়েন্টে টার্নিং পয়েন্ট বলবো, যেখানে যে সূক্ষ্ম কারুচুপি না, এটা নগ্ন কারুচুপি বলবো আমি, কারণ মিলিয়নস অফ আইজ ওয়ার দেয়ার অন দি ওয়াচিং দি গেম, তাদের সামনে ঘটনাটা ঘটেছে। একটা পয়েন্ট আপনি মিস করেছেন। মাশরাফি একটা এলবিডব্লিউ, এই রোহিত শর্মাকে নৈতিকভাবে, ইভেন কমেন্টেটর বলেছে মোরালি ইট ওয়াজ আউট। হয়তো টেকনিক্যালি বা যখন রিভিউ করেছে এটাকে আউট দেওয়া হয়নি। এই 3টা পয়েন্টে যদি খুব নিরপেক্ষভাবে যদি জাস্টিস করা হতো, আমার মনে হয় খেলার রেজাল্ট অন্যরকম হতো। তবুও বলবো আবার, বাংলাদেশ হারেনি, হেরেও জিতেছে বাংলাদেশ। জি, আপনি যেমনটা বলছিলেন যে মাশরাফির বলটি, সেটি মূলত স্টাম্প টু স্টাম্প, যদি আমরা 3টি স্টাম্পের মধ্যে যে প্রস্তুত থাকে, ন্যাচারালি দেখা যায় যে কোনো বল যদি ওই লেন্থের মধ্যে না থেকে একটু বাইরে থাকে এবং বলটি যদি লেগ স্টাম্পের দিকে টার্ন করে, সেক্ষেত্রে এলবিডব্লিউ দেয় না। কিন্তু আমরা দেখেছি মাশরাফির বলটি লেন্থের মধ্যেই ছিল শুরু থেকে, এবং মূলত ধরা হয় সিমের যে জায়গাটি থেকে, বলেছেন সাব মিলিমিটার হয়তো। কিন্তু আবার এটি যদি গ্রাফিক্স দিয়ে দেখায়, তখন দেখা যায় লেগ স্টাম্পটি থাকছে না। মূলত যে দুটো বিষয় নিয়ে বেশি আলোচনা হচ্ছে, সেটি হচ্ছে একটি ক্যাচ এবং একটি নো বল। জি, এবং একই সঙ্গে এটাও কি আপনি মনে করেন, আমি নিজে ব্যক্তিগতভাবে জানি যে আপনি ক্রিকেট বেশ ভালোভাবেই দেখেন, আপনি কি মনে করেন যে আসলেই আইসিসি একটু বোধহয় পক্ষপাতিত্বমূলক আচরণ করে, যদি দর্শক অথবা আমরা যদি সমর্থকদের টিকিট বিক্রি অথবা সাপোর্টের দিক থেকে বিবেচনা করি? ধন্যবাদ। দেখুন, এই ঘটনাটি একটা জিনিস কিন্তু আই ওপেনিং হয়ে গেছে, যে ক্রিকেট এখন আর ক্রিকেট নেই, এটা হয়ে গেছে একটা বিশ্ব বাণিজ্য। ঠিক আছে, 2007 সালে যখন ভারত হেরে গেল বাংলাদেশের কাছেই, তখন কিন্তু 50% স্পন্সররা তাদের অর্থ প্রদানে অস্বীকার করেছিল, এবং অনেকে অপারগতা প্রকাশ করেছিল, অনেকে দেয়নি। মানে প্রচণ্ডভাবে ধাক্কা খেয়েছিল তাদের বাণিজ্যিক খাত। তো সেই ক্ষেত্রেই তো এখন এই ঘটনাগুলো এতটাই নগ্নভাবে উন্মোচিত হলো, যেটা প্রমাণ করে যে ক্রিকেট আসলে, ক্রিকেটের যে ইয়েটা ছিল, সেখান থেকে বাণিজ্যিকরণে চলে গেছে, যেটা কাঙ্ক্ষিত না। এবং আমাদের লোটাস কামাল সাহেব যথার্থই বলেছেন, উনি এখন একটি পদে আছেন, অত্যন্ত দায়িত্বশীল পদে। উনি আশা করব উনি যথাযথ ব্যবস্থাটা গ্রহণ করবেন। জি হ্যাঁ, মূলত আমরা দর্শকদের বলেছিলাম যে আমরা ক্রিকেট নিয়ে একটু আলোচনা করব, যেহেতু বিষয়টি এখন অনেক বেশি আলোচিত হচ্ছে। আমরা আসলে আমাদের অনুষ্ঠানের রীতি অনুযায়ী বাংলাদেশের রাজনীতি নিয়েই কথা বলতে চাই, এবং সেক্ষেত্রে ডাক্তার মাসুদুল হাসান, আপনি যদি আমাদের একটু বলেন যে সালাউদ্দিন ইস্যুতে রাজনীতি বিস্ফোরণ মুখ, একটি পত্রিকার শিরোনাম, এবং বাংলাদেশের এখন রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বেশি আলোচিত একটি বিষয়। সেক্ষেত্রে জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করেছেন এই বিষয়টি নিয়ে।
আপনি কি মনে করেন আসলে একটি মানুষ অথবা এই লেভেলের একজন নেতা এতদিন ধরে কেন নিখোঁজ, কেন কোনো সন্ধান দিতে পারছে না সরকার, যেহেতু তার স্ত্রী বারবারই যাচ্ছেন এবং সবশেষ প্রধানমন্ত্রীর দপ্তরে তিনি চিঠিও দিয়েছেন এবং দেখা করার জন্য অনুমতি চেয়েছেন? দেখেন, এই জিনিসটা যে ওনার গুম হয়েছে আমার মনে হয় প্রায় সপ্তাহখানেক হয়ে গেছে। জি, 9 দিন। 9 দিন হয়েছে। প্রথম কথা, আমার কথা হলো, যাকেই ধরা হোক না কেন বাংলাদেশে, যেই ধরুক না কেন, তাকে কিন্তু দুটো জিনিস দেখাতে হয়। একটা হচ্ছে পরিচয়পত্র, যে ধরতে আসবে সে পুলিশের লোক, না র্যাবের লোক, না ডিবির লোক, না ডিজিএফআইয়ের লোক, না ডিজিএনএসআইয়ের লোক, তাকে দেখাতে হবে, এবং একটা কাগজ। আমার প্রশ্ন হলো, প্রত্যেকে বলছে ডিবি পরিচয় দিয়ে উঠিয়ে নিয়ে গেছে, কিন্তু ওখানে একটা প্রশ্ন থাকে যে ওখানে কি ওরা ডিবির বা কারো পরিচয়পত্র দেখিয়েছিল, না এমনি বললো যে আমরা আসছি ডিবির পরিচয় দিয়ে উঠিয়ে নিয়ে? এরকম কিন্তু বাংলাদেশে না, সারা দেশেই হয়েছে। যে আমি যদি আপনাকে একটু থামিয়ে বলি যে সালাউদ্দিন সাহেবের মতো একজন মানুষ নিশ্চয়ই এটা বোঝেন যে পরিচয়পত্র দেখা উচিত, কিন্তু বাংলাদেশের বর্তমান বাস্তবতা অথবা সাদা পোশাকে যারা যান, আপনি কি মনে করেন তারা পরিচয়পত্র দেখানোর মতো মানসিকতায় থাকে? আমি একটা কথা বলি, এখন অবশ্যই পরিচয়গত মানসিকতায় থাকবে, কারণ বাংলাদেশে এখন যাকেই অ্যারেস্ট করুক না কেন, পরিচয়টা দেখেই অ্যারেস্ট করা হয়। তারপরে যেখানে নিয়ে গেল, কি রিমান্ডে নিয়ে গেল, যেখানে নিয়ে গেল দেখানো হয়, রাইট? একটা ছোট্ট উদাহরণ দিই, পাকিস্তান টাইমের একটা কথা বলি। উনি চিনবেন যে এয়ার ভাইস মার্শাল আমিনুল ইসলাম খান, when he was a DGFI of East Pakistan Armed Forces, তখন পাকিস্তান আর্মি কিন্তু রাত্রেবেলা, উনি আগের দিন জানতে পারলেন যে ওনাকে ধরে নিয়ে যাবে এবং মেরে ফেলবে, সেদিনকা উনি বাসায় সব কিছু ঠিকঠাক রেখে উনি কিন্তু বাসা থেকে পালিয়ে চলে গেছেন। পরের দিন পাকিস্তান সেনাবাহিনীর মতো লোক, যারা নাকি আমাদের উপরে এত অত্যাচার করেছে, আমাদের মুক্তিযোদ্ধার, আমাদেরকে মেরেছে, আমার বাবাকে মেরেছে, আমাকে মেরেছে, সবাইকে, তারাও যখন আমার নানা মানে ওনার শ্বশুরকে যখন ধানমন্ডিতে ধরতে আসলো, তারা কিন্তু ডিজিএফআইয়ের পরিচয়টাই দিয়ে কোন অফিসারটি এসেছে, কি এসেছে নিয়ে তাকে উঠিয়ে নিয়ে গেল, এবং তার খোঁজও আমরা 7 দিন ধরে পাই নাই, আমার আত্মীয় স্বজন। তারপরে যখন টিক্কা খানকে ধরা হলো, একে ধরা হলো, অনেককে ধরা হলো, তারপরে তার খোঁজ পাওয়া গেল, যেহেতু পরিচয় দিয়ে নিয়ে গেছে, একটা পরিচয় থাকতে হবে কিন্তু। তো এখন প্রেক্ষাপট, বাংলাদেশ এত নিচে নেমে যায় নাই বাংলাদেশ সরকার, পুলিশ বা এরা, যে তাদের পরিচয়টি না দেখিয়ে তারা ধরে নিয়ে যাবে। সেক্ষেত্রে আপনাকে একটি উদাহরণ দিয়ে আমরা আসলে সালাউদ্দিন আহমেদ চৌধুরীর কাছে যাব, তারপর আবার আপনার কাছে আসবো। গতকালই যশোরে পুলিশের হেফাজতে থাকা যুবদল নেতার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে, এমন একটি খবর এসেছে অনলাইনগুলোতে। পুলিশের হেফাজতে থাকা যুবদল নেতা গুলিবিদ্ধ লাশ উদ্ধার। জি, আমরা একটু সালাউদ্দিন আহমেদ চৌধুরী আপনার কাছে যেতে চাই, তারপর আমরা আসলে দর্শকের প্রশ্ন নিব। সেক্ষেত্রে সবশেষ যেটি আমরা জানতে পেরেছি অনলাইনের মাধ্যমেই, গাইবান্ধার ব্রহ্মপুত্র নদের চরে সালাউদ্দিনের লাশের গুঞ্জন এবং তল্লাশিও করেছে, এবং তারা বলেছে কিছুই পাওয়া যায়নি। ধন্যবাদ। আমি ডক্টর মাসুদ সাহেবের একটি কথা সূত্র ধরেই বলবো, একটু পুনরাবৃত্তি করতে চাচ্ছি। সেটা হলো যে ওনার একটা কথা মনে হলো, তাহলে পাকিস্তানের অবস্থা যা ছিল বোধহয় ভালোই ছিল এখনকার চেয়ে। কেন বলছি, যে পরিচয় পত্রটি দেখিয়ে নিয়ে গেছেন ওনারা সম্ভবত নানাকে, ওই মানে অস্থির একটা সময় না পাকিস্তানিরা। বর্তমানে আমি তো রিসেন্টলি বাংলাদেশ থেকে এলাম, বা আমিও একসময় সশস্ত্র বাহিনীতে ছিলাম, দেখার সুযোগ হয়েছে, নিজে দায়িত্ব পালন করার সুযোগ হয়েছে অনেক ক্ষেত্রে। এখন কিছু কিছু ঘটনা ঘটছে যেটা সত্যি অনাকাঙ্ক্ষিত। অনাকাঙ্ক্ষিত এই জন্য যে আমি ধরে নিলাম যে সালাউদ্দিন সাহেব সরকারকে বিব্রত করার জন্য নিজে আত্মগোপনে চলে গেছেন, তখন এটা রাষ্ট্রের দায়িত্ব হয়ে যায় তাকে খুঁজে বের করা। যদি রাষ্ট্র খুঁজে বের করতে ব্যর্থ হয়, সে ব্যর্থতার দায়িত্ব কিন্তু সরকারকে নিতে হবে।
এখানে কোনো দ্বিমত হওয়ার কোনো কারণ নেই। আর পরিচয়পত্র দেওয়ার মতো সৌজন্যতা বোধবোধের কিছু কিছু ক্ষেত্রে আমরা হারিয়েও ফেলেছি ইদানিং। আমরা অনেকগুলো ঘটনা দেখেছি, পড়েছি, জেনেছি যে রাতের আধারে পিতা গুম হয়ে গেছে, সকালে সন্তান কাঁদছে বাবা কোথায়, স্কুলে যাবে, বাবার খোঁজ নেই। 2 দিন 4 দিন পরে হয় কোনো নদী, নালা, ডোবা, খাল, বিল কোথাও ভেসে উঠছে তার লাশ। কে মারছে? তার ব্যক্তিগত কোনো শত্রু, জমি জমা নিয়ে কোনো ঝামেলা? সেটাও তো সরকারকে নিশ্চিত করতে হবে। সেটা যে সরকারই থাকুক, আমি বলছি না যে বর্তমান সরকার, সরকার যদি সেখানে ব্যর্থ হয়। দুঃখজনক ঘটনা হলো যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, যিনি, ওনার বিশাল এক ঐতিহাসিক রাজনীতিক ঐতিহ্য রয়েছে, উনি একটা উক্তি করেছেন, আমি শুনি না, আমি পত্রিকায় পড়েছি, যে সালাউদ্দিনকে হয়তো বেগম জিয়া তার বাড়ি 8 বস্তা পরিচ্ছন্ন করার সময় ময়লার বস্তার সাথে বোধহয় সরিয়ে দিয়েছে। তো এই ধরনের উক্তি যখন আমরা সর্বোচ্চ পদ থেকে শুনি, আমরা আতঙ্কিত হই, আমরা সন্ত্রস্ত হই, ভীত সন্ত্রস্ত হই যে আমি নিরাপত্তা কার কাছে চাইব? আমার নিরাপত্তা তো আমার সরকার দেবে। আমার সরকার প্রধান, মাননীয় প্রধানমন্ত্রী, ওনার যথেষ্ট একটা পারিবারিক ঐতিহ্য রয়েছেন। উনি গণতন্ত্রের জন্য ওনার পিতা সংগ্রাম করেছেন, আমাদের একটা দেশ উপহার দিয়েছেন। তো এই কথাগুলো আমি কেন বলছি, সালাউদ্দিন সাহেব, ওনাকে আমি চিনতাম। উনি যখন 94-95-এ তৎকালীন প্রধানমন্ত্রী এপিএস ছিলেন, আমি তখন প্রধানমন্ত্রী হেলিপ্যাডের সিকিউরিটি ইনচার্জ ছিলাম। প্রধানমন্ত্রী যখনই কোনো মিশনে যেতেন, উনি 2 ঘন্টা আগে আসতেন, এসে আমরা একসাথে চা খেতাম, কফি খেতাম, সবাই আমাদেরকে মিতা বলে ডাকতো। অত্যন্ত মিষ্টভাষী একটি লোক। আমি জানি না তার এখন রাজনৈতিক কর্মকাণ্ডটা কি, বাট যখন আমি দেখেছি, মিষ্টভাষী একটি লোক বলে মনে হতো। এবং এত বড় দলের একটি যুগ্ম মহাসচিব পদ, সাবেক প্রতিমন্ত্রীও ছিলেন। আমার মনে হয় কোর্টও নির্দেশ দিয়েছেন তাকে হাজির করার জন্য। আমার মনে হয় সরকার যত তাড়াতাড়ি সম্ভব যদি একটা কিছু সংবাদ, বিশ্বাসযোগ্য সংবাদ বা হাজির করতে পারে, সেটা কিন্তু আমাদেরও ভয় কাটিয়ে দেবে এবং সরকারের জন্য মঙ্গল। জি, আমাদের সঙ্গে একজন দর্শক রয়েছেন ফ্লোরিডা থেকে, পলাশ। পলাশ, আপনার প্রশ্নটা যদি করেন। জি হ্যাঁ, জি প্লিজ। ওয়ালাইকুম আসসালাম। জি হ্যাঁ, আমি বলার বলছি, আমার প্রশ্ন ডক্টর মুক্তিযোদ্ধা জি, মাসুদুল হাসান। যথোচিত সম্মান সহকারে আপনাকে বলতে চাই, জি, আপনি মুক্তিযুদ্ধ করেছেন, ডিউ রেসপেক্ট। বঙ্গবন্ধু আমাদের মহান নেতা, আপনি যে আদর্শ নিয়ে, যেই কারণে দেশ স্বাধীন করেছিলেন, এখন দেশটা কি সেদিকে যাচ্ছে? জি। তারপর ইংলিশে একটা কথা হচ্ছে গোজ অ্যারাউন্ড কামস অ্যারাউন্ড। সেম এখন আপনাদের দ্বিমত পোষণকারী যাদেরকে যেভাবে আপনারা অত্যাচার করতেছেন, সেম যেটা যদি ওরা যদি আপনাদের উপর করে, তখন কি দাঁড়াবে? এখন আপনি কিভাবে, বঙ্গবন্ধু কি চেয়েছিলেন, আপনি কি চান, দেশ কোন দিকে যাচ্ছে আসলে? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর মাসুদুল হাসান, আপনার কাছে। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। জি, আপনি উত্তরটা। আমি মাননীয় দর্শক, আমি পলাশ সাহেব, আপনার নাম আমি আপনার উদ্দেশ্যেই বলছি। আমরা দেশ স্বাধীন করেছিলাম একটা মুক্তিযুদ্ধের চেতনায়। বাংলাদেশ হবে একটা স্বাধীন দেশ, যে দেশে রাজাকার মুক্ত, এবং যে দেশ হবে যে ইকোনমিক্যালি একটা সলভেন্ট কান্ট্রি। দেশ সেদিকেই আছে। গণতন্ত্র চাননি তখন? এবং গণতন্ত্র তো অবশ্যই, গণতন্ত্র তো আমরা, গণতন্ত্র দিয়েই তো আমরা মুক্তিযুদ্ধ শুরু করলাম। গণতন্ত্র আসবে বলেই তো পাকিস্তান আমাদেরকে দিল না, বলেই তো বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধ শুরু করলাম গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। তো এখন উনি যে কথাটা বলছেন, দেশ কোন দিকে যাচ্ছে, দেখেন, দেশ কিন্তু, দেশের গতিতে কিন্তু গণতন্ত্রের দিকে কত যদি আপনি কথা বলেন, আমি একটু সময় নিব। গত 1/11 পরে যখন একটা নির্বাচন হলো, সেই নির্বাচনে কিন্তু জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ নিয়ে জাতীয় সংসদে নির্বাচিত হয়ে জাতীয় সংসদে আসে। কোন 1/11 পরে যে নির্বাচনটা হলো, তারপরে সংবিধান ঠিক হলো,
সংবিধানে সবাই বলল যে আন্ডার দ্য প্রাইম মিনিস্টার, যে নাকি সর্বোচ্চ। তো আপনাকে বারবার থামাতে হচ্ছে। সংবিধান ঠিক হলো মানে কি? সংবিধান আমরা 72 সংবিধানে তো ফিরে যায়নি। 72 সংবিধান না ফিরলেও 72 সংবিধানের কিছু সংশোধন করার চেষ্টা। জি, আপনি কি মনে করেন যে এটা সংবিধান সংশোধন করা হয়েছে 72 সংবিধানে না ফিরে গিয়েও, সেটি আপনি সমর্থন করেন? 72 সংবিধানে ফেরার, দেখেন ওটাকে 72 সন ছিল, এখন কিন্তু 2015 সাল। জি, 2011 সালে যতটুকু সংবিধানকে সম্ভব করা যায় অন্তত দেশের স্বার্থে, সেক্ষেত্রে ধর্মনিরপেক্ষ বাংলাদেশ সেই আদর্শে তো আওয়ামী লীগ থাকছে না, তাহলে এটা ধর্মনিরপেক্ষ বাংলাদেশই তো আছে। কিভাবে আছে? কিভাবে আছে বলেন আপনি? সংবিধানে তো আল্লাহর নাম রয়েছে, রাষ্ট্রধর্ম ইসলাম রয়েছে, যে বিষয় নিয়ে বারবারই অনেক মহল থেকে দাবি উঠেছে, আপনি কি সেটা কি সমর্থন করেন? দেখেন, আমি মুক্তিযোদ্ধা হিসাবে আমিও বলি যে 72-এর সংবিধানে যাওয়া উচিত, কিন্তু এখন যে বর্তমান পরিস্থিতি, তখন ছিল 7.5 কোটি, এখন হয়েছে 16 কোটি। ঠিক আছে, এখন 16 কোটিতে আপনি যদি রেশিওটা দেখেন, রেশিওতে কিন্তু মুসলিম প্রায় 90%। এতে যদি বিসমিল্লাহির রহিম রাখা হয় সংবিধানে, বা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে তো আমাদের বাংলাদেশকে আমরা সবখানে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, সেকুলার কান্ট্রি বলি আমরা সবখানে পরিচয় দিয়ে আসতেছি, তা কি নয়? সবখানে। এবং আমি যেটা বলতেছিলাম, 1/11 পরে নিরঙ্কুশ সংখ্যানে যেটা সংবিধান ঠিক করা হলো যে ইলেকশন করা হবে, ইলেকশন কমিশন নিরপেক্ষ এবং সরকার প্রধান যিনি থাকবেন তার আন্ডারই হবে। সারা পৃথিবীতে এটা হয়, আমেরিকাতেও হয়, বিলাতেও হয়, ইন্ডিয়াতেও হয়। 5ই জানুয়ারিতে ইলেকশনটা যদি না করা, তাহলে তো সংবিধানকে রক্ষা করা যায় না, গণতন্ত্রকে রক্ষা করা যায় না, রাইট? এবং সেটি প্রধানমন্ত্রী বলেছেন যে এটি সংবিধান রক্ষার জন্য নির্বাচনের পরে সমঝোতা হলে এর পরবর্তী নির্বাচন নিয়ে আমরা আলোচনা করব, সংগ্রাম করব, হতে পারে। তখন মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ওনাকে টেলিফোন করলেন, খেয়াল আছে কিনা? জি জি। টেলিফোনে বেগম খালেদা জিয়া কি বলেছিলেন? বসবেন না, উত্তর দেন নাই। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ওনাকে টেলিফোনে বলেছেন আপনি আসেন, বসি, আমরা একটা সলভ করি, উনি আসেন নাই। দ্বিতীয়বার যখন তারাঙ্ক এবং এরা সবাই গেল এখান থেকে সব, তখন বললো যে 2 নেত্রীকে বসি, সমঝোতা করতে হবে। তারপরে কি হলো? তারপরে বলা হলো যে আপনাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, এরকম মেইন 6টা আপনারা নেবেন, মেইন 6টা আমরা নিব, তারা সব কন্ট্রোল করবে, নিরপেক্ষ নির্বাচন কমিশন থাকবে। আমি আবারও দুঃখিত, আপনাকে আবারও থামাতে হচ্ছে। যেহেতু সংবিধান মেনেই নির্বাচন করা হবে, এটাই প্রধানমন্ত্রী বারবার বলেছেন, সেক্ষেত্রে আসলে আমাদের সংবিধানে কিন্তু ওই বন্দোবস্ত নেই যে আপনি চাইলেই যারা খুশি তাকে মন্ত্রণালয় বন্টন করে দিয়ে একটি সব দলের অংশগ্রহণে একটি নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের। যেহেতু আমরা যখন বলবো যে সংবিধান অনুযায়ী আমরা সবকিছু করবো, সেক্ষেত্রে আপনাকে সংবিধান মেনেই সবকিছু করতে হবে। সংবিধান মেনেই করা হতো, সেটা সংবিধানের বড়ই প্রধানমন্ত্রী বলেছিলেন সেটা, কিন্তু ওনারা কেউ মানলেন না। ইলেকশন হয়ে গেল। আমি যতটা জানি সংবিধানে এমন কোনো বিধান নেই যে সংবিধানে বিধান আছে, সংবিধান আমার কাছে আছে, আমি আপনাকে দিব, আপনি দেখেন। জি, আমার কাছে আছে। তারপরে ওনারা তো শুনলেন না, রাইট? তারপরে ওনারা ইলেকশনে যদি বিএনপি তখন যেত, আপনি কি মনে করেন বিএনপি 60 থেকে 70টা কমপক্ষে হলো পেত না? বেশি তো পেতে পারত, গেল না কেন? তারপর উপনির্বাচনের পরে আসলো কেন? এই নির্বাচনকে যদি না মানবে, এই নির্বাচনকে যদি বিএনপি না স্বীকার করবে, এই সরকারকে যদি তারা স্বীকৃতি না দিবে, তাহলে উপনির্বাচনগুলো তারা আসলো কেন? নির্বাচনও গিয়েছিল। হ্যাঁ, আসবে কেন? উপনির্বাচন আসবে কেন? বা আপনি দেখেন এই নির্বাচনের পরেও আমেরিকাতে বসে 119 জন কিন্তু বিরাইয়াতে হয়েছে, এখানে কিন্তু কেউ কিছু বলে নাই। বাংলাদেশে হয়েছে 154, এখানে হয়েছে 119 জন। সেটাও আমি ছাড়লাম। বাংলাদেশের যে সবাই বলতেছে, বিশেষ করে বিএনপি, জামাত, ওনারা বলছেন যে আমাদের এই 5ই জানুয়ারি সারা বিদেশে এটাকে স্বীকৃতি দেয় না। স্বীকৃতি যদি না দেয়, ডক্টর শিরিন শারমিন চৌধুরী এবং সাবের হোসেন চৌধুরী 2 জন কিভাবে কমনওয়েলথ এবং ইয়াতে নির্বাচিত হলেন, এটা আমাকে বলেন আপনি। জি, আমি আপনাকে সেটাই বলার আগে আরেকটি ছোট্ট প্রশ্ন করতে চাই। আমি আসলে জানি না আমেরিকায় কি পরিমাণ আসন পেলে সংখ্যাগরিষ্ঠ হয়, আপনি কি বলতে পারবেন? আমাদের বাংলাদেশটা আমরা জানি যে 150 জায়গায় 51 পেলেই সংখ্যাগরিষ্ঠ হয়ে যায়, সেক্ষেত্রে আমি এটা জানি না, আমি
আই ডোন্ট নো দ্যাট। এবং আপনি আমার চেয়ে আরো ঢের ভালো জানেন যে যেমন নিউ ইয়র্কে সবসময় ডেমোক্রেটরা হয়, এখানে কোনো রিপাবলিকানরা হয় না, সো রিপাবলিকানরা ওইভাবে ক্যান্ডিডেটও দেন না, সেই অর্থেও হয়। কিন্তু আমাদের বাংলাদেশে আমরা জানি যে 43টি দল নিবন্ধিত, তার মধ্যে 28টা দল আসেনি। আপনি 28টা দলের মধ্যে আপনিও জানেন আমিও জানি, জি। একমাত্র বিএনপি ছাড়া ওই 20টা দলের নামটা বলেন তো কয়জন আছে ওই দলের মধ্যে? সেক্ষেত্রে আপনি কি আমাকে বলবেন 14টা দলের মধ্যে 14টা দলের মধ্যে জাতীয় পার্টি মহাজোটের অংশ আদারওয়াইজ 14টা দলের মধ্যে আওয়ামী লীগ ছাড়া আপনি কটা দলের নাম জানেন? বাংলাদেশ আওয়ামী লীগের পরে যদি বিএনপি আসে, বিএনপির পরেই কিন্তু থার্ড পার্টি হিসেবে জাতীয় পার্টি আসে। জি, এবং ফোর্থ পার্টি হিসেবে জামাত আসে, যে জামাত আসে। বারবার ছেড়ে দিতে হ্যাঁ, বলছে, জামাতকে ছেড়ে দিতে প্রধানমন্ত্রী। বলছে। তো এখন আমার কথা এটা, এই যে জ্বালা পোড়া রাজনীতি এখন শুরু হয়েছে, এটা তো 5ই জানুয়ারির পর থেকে, যে 6 জানুয়ারি 1 বছর পরে তো শুরু হলো। তা আওয়ামী বিএনপি কেনই জ্বালা পোড়া রাজনীতিটা ছাড়তেছে না? আমাকে বলেন, এটা ছাড়ুক না, এটা ছাড়ুক, যে আমাদের সঙ্গে ছাড়ুক। 5ই জানুয়ারিতে তো ইনডাইরেক্টলি ওনারা স্বীকৃতি দিয়েছেনই, নাহলে উপনির্বাচন করছে, তারপরে ওনারা বসুক। আমি না একটা জিনিস কখনোই ভালো বুঝতে পারিনি, আপনি যদি আমাকে একটু বুঝিয়ে বলেন, যে বারবারই বলা হয় জামাতকে ছেড়ে আসতে। আমরা যদি ভোটের অঙ্ক দেখি, জামাত বেশ ভালো পরিমাণ অঙ্কের ভোটের প্রতিনিধিত্ব করে। আমরা যদি জামাতের রাজনীতির কথা বলি, আপনারা বারবারই জঙ্গির কথা বলেন, কিন্তু জঙ্গি একটি সংগঠনকে কেন আইন করে নিষিদ্ধ করা হচ্ছে না? পার্লামেন্ট আইন করেও নিষিদ্ধ করতে পারে সরকার। যদি বারবারই জামাতকে ছাড়তে বলা হয়ে থাকে, যে বিএনপিকে জামাতকে ছেড়েই রাজনীতি আলোচনায় আসতে হবে, আমরা দেখেছি যে সবশেষ যে নির্বাচন হয়েছিল, উপজেলা নির্বাচন, সেখানেও আমরা দেখেছি অন্ততপক্ষে যদি ভাইস চেয়ারম্যান পদটিও দেখি, সেটি অন্ততপক্ষে সরকার দলের চেয়েও বেশি, অর্থাৎ আওয়ামী লীগের চেয়েও বেশি পরিমাণ ভাইস চেয়ারম্যান তারা নির্বাচিত হয়েছেন। তো আপনি বুঝতে পারেন যে নির্বাচনটা কতটা স্বচ্ছ হচ্ছে। জি, আমরা সেই বিষয়ে যাব। আপনি কি আমাদের একটু বলবেন যে কেন বারবার এটা বলা হয়, যেখানে যদি গণতন্ত্রের কথা বলেন, যেখানে মানুষের প্রতিনিধিত্ব করছে একটি দল, তাকে কেন বাদ দেওয়ার কথা বলা হয়? আমি বুঝতে পারি না বলে আপনাকে জানতে চাই। আপনি যে কথাটা বলছেন, আমি আপনার সাথে একমত। আমি বিএনপিকে অবশ্যই আমি স্বীকৃতি দিব যদি ওনারা জামাতের সঙ্গটা ছাড়েন, অবশ্যই স্বীকৃতি। কেন জামাতের সঙ্গটা ছাড়? কারণ আপনি একটা জিনিস দেখেন, এটা সিম্পল কথা। বিএনপি যখন জেনারেল জিয়া ক্ষমতা নেন এবং হানার ভোটে নির্বাচিত হয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন, এবং আমি কিন্তু এটা সবার থেকে ভালো জানি কিভাবে উনি হলেন। তারপরে উনি দেখেন শাহ আজিজুর রহমানের মতো একটা লোককে উনি প্রধানমন্ত্রী বানালেন। শাহ আজিজুর রহমান কিন্তু মুক্তিযুদ্ধকে সাপোর্ট করেনই নাই, উনি কিন্তু এই আমেরিকাতে বসে উনি বলেছিলেন যে আই ডোন্ট ওয়ান্ট দ্য সেপারেশন অফ পাকিস্তান। তারপরে উনি যে কিভাবে সেই বাংলাদেশের আমরা যে রক্ত দিয়ে দেশ স্বাধীন করলাম, সেই ফ্ল্যাগ উড়িয়ে উনি মন্ত্রী হলেন। 1, 2 হচ্ছে, বুঝলাম যে বিএনপি, আপনি বলতেছেন যে বিএনপি এত বড় একটা দল, আপনি কেন করছেন না? বিএনপিকে আমি অবশ্যই স্বীকৃতি দিব। বিএনপি আজকে ছাড়ুক। আমরা তো দেখছি প্রধানমন্ত্রী বলছেন জঙ্গি রানী, জঙ্গি দল। প্রধানমন্ত্রী বলবে না, কারণ প্রধানমন্ত্রী বলার 2টা পয়েন্ট আমি আপনাকে বলি। আপনারা ওই যে আমাদের উইং কমান্ডার সালাউদ্দিন সাহেব আছেন, আপনি আছেন, আপনারা দুইজন কিন্তু কেউই ভুক্তভোগী না, যে ভুক্তভোগীটা আমি এবং প্রধানমন্ত্রী কিন্তু ওনার বাবা, মা, ভাই, বোন সবাইকে, গোষ্ঠীকে শেষ করে দেওয়া হয়েছে। আমাকে আমার সামনে আমার বাবাকে মেরেছে এবং আমি গুলি খেয়েছি। আমাদের মনে, আমরা যদি ইমোশনালি আমরা কোনো কথা বলি, সেটা কিন্তু মনে করবেন না যে আমরা সিরিয়াস, কারণ ইমোশন, আমি একজন ডাক্তার, ইমোশন আসতেই পারে। এবং প্রধানমন্ত্রী যে কথাটা সে বলেন, প্রধানমন্ত্রী কিন্তু আমি আগেও বলেছি, শি ইজ এ লায়ন হার্টেড উইমেন। কারণ আমি একটা মিনিট আমি সময় নিব। কারণ দেখেন, যখন কোকো মারা গেলেন, উনি কিন্তু দৌড়ে গেলেন ওনার, একটা মা হারালে, সন্তান হারালে যে অবস্থা, দরজাটা পর্যন্ত খুললেন না, দাঁড়িয়ে থাকলেন। কোন পৃথিবীর কোন দেশে এই উদাহরণটি আপনি দিতে পারবেন? কোন দেশে প্রধানমন্ত্রী একজন নেত্রীর বাসায় যে একসঙ্গে দৌড়িয়ে উনি গেছেন? এবং ইভেন এই যে বেগম খালেদা জিয়া আজকে বিএনপির সভানেত্রী, উনি যে আছেন, আমি এটাও জানি, জাতির জনক বঙ্গবন্ধু
যখন প্রেসিডেন্ট জিয়া, যখন ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ, যখন কুমিল্লাতে উনি যেদিন দেশ স্বাধীন হলো 18 নম্বর রোডের বাসায় আসলো, তখন জেনারেল জিয়া বেগম খালেদা জিয়াকে সাথে আলাদা থেকে উঠাবে, উনি নেগে ডেকে এনে বলে যে তুমি তোমার ওয়াইফকে। এই ছিল বঙ্গবন্ধু। এই বঙ্গবন্ধু কন্যা হচ্ছে জননেত্রী শেখ হাসিনা। যতই করুক শেখ হাসিনা, যতই মুখ দিয়ে আবেগে কথা বলুক, কিন্তু কাজে সে কোনোদিনই কোনো খারাপ জি, কাজ করবে না। আমরা একটু সালাউদ্দিন আহমেদ চৌধুরী, আপনার সঙ্গে অনেকক্ষণ ধরে কথা হচ্ছিল না। আমরা অনেকগুলো বিষয় এনেছি যেগুলো মূলত ডক্টর মাসুদুল হাসান উত্তর দিয়েছেন। আপনি যদি তার সঙ্গে কিছু যুক্ত করতে চান অথবা যদি কোনো ভিন্ন মত থাকে। না, ধন্যবাদ। ভিন্ন মত থাকতেই পারে, গণতান্ত্রিক দেশে আমরা আছি। তবে ডক্টর মাসুদের আবেগ, ইমোশনের প্রতি আমি যথাযথ সম্মান প্রদর্শন করতে চাই। উনি একজন মুক্তিযোদ্ধা, যদি আমিও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমি বলেছি অনুষ্ঠান শুরু হওয়ার আগে, এবং উনি ওনার পিতাকে হারিয়েছেন। এখন যে পয়েন্টগুলো আসছে সেটা হলো যে আমি এর আগের অনুষ্ঠানে বলেছিলাম যে আমরা একটু বিভাজনের রাজনীতিতে পড়ে গেছি, এবং আমার মনে হয় ডক্টর মাসুদ হয়তো কোনো একটি দলের উপদেষ্টা, জি, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের। রাইট। সেক্ষেত্রে ওনার হয়তো অনেক কিছু বলার ক্ষেত্রে সীমাবদ্ধ থাকতে পারে, বাট সেই সুবিধাটুকু আমার আছে, আমার কোনো সীমাবদ্ধতা নেই। আমি আলোকিত এবং অন্ধকার দুটোই একসাথেই বলবো। কিছু কিছু উদাহরণ খুব কমন হয়ে গেছে আমাদের রাজনীতিতে। আর যেহেতু আমি রাজনীতিবিদ নই, আমি রাজনীতিবিদদের মতো কথা বলবো না, আমি সরাসরি কথা বলবো অ্যাজ এন এক্স সোলজার। রাজাকার মুক্ত বাংলাদেশ চাই, আমিও চাই, আমি নিশ্চিত আপনিও চান। ডেফিনেটলি। আমরা দেশের রক্ত ঋণ পরিশোধ করতে চাই। আজকে 44 বছর হয়ে গেছে, পরিশোধিত হয়নি, বরং এটাকে আমরা একসময় এক এক পক্ষ ওই যে ব্যবসা করতে গেলে যখন দেউলিয়া হয়ে যে লস খায়, তখন কিন্তু আমরা চটকদার বিজ্ঞাপন দেই যে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। সেক্ষেত্রে শাসক গোষ্ঠী কিংবা যারা আবার ক্ষমতায় যেতে চায়, উভয় পক্ষই কিন্তু এই রাজাকার আর মুক্তিযুদ্ধটাকে, আমি সরি টু সে, এই চেতনাটাকে রাজনীতিক বাণিজ্যের বিজ্ঞাপন হিসেবে ব্যবহার করছে। কিরকম? ডক্টর মাসুদ বললেন যে শাহ আজিজকে প্রধানমন্ত্রী করেছেন জেনারেল জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার বিরোধিতা করেছেন। পাশাপাশি যদি উনি এটাও আলোকপাত করতেন, তাহলে বিষয়টা আরও চমৎকারভাবে উপকৃত হতো। আমরা যারা দর্শকরা আছে তারা আরও জ্ঞান অর্জন করতে পারতো, তারাও বলতে পারতো হ্যাঁ আমাদের এইভাবেই কথা বলা উচিত। সেটা কি, খন্দকার মুশতাক আহমেদ কিন্তু যুদ্ধ চলাকালীন সময়ে স্বাধীনতার বিরোধিতা করেছিল। উনি তখন মুক্তিযুদ্ধ সরকারের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী ছিলেন, স্বায়ত্তশাসনের প্রস্তাব দিয়েছিলেন বোধহয়, সামথিং লাইক দ্যাট। এবং উনি বিদেশিদের সাথে যোগাযোগ করছিলেন যুদ্ধ চলাকালীন সময়ে, যখন একের পর এক আমাদের বাংলার জনতারা মৃত্যুবরণ করছিল, শহীদ হচ্ছিল। ওই সময় দেশ স্বাধীনের পরে কিন্তু বঙ্গবন্ধু তাকে মন্ত্রী পরিষদে ঠাঁই দিয়েছিল। তো এই সমস্ত বিষয়গুলো নেতারা, আমাদের জাতীয় নেতারা কখন কোন ক্ষেত্রে সিদ্ধান্তগুলি নিয়েছিলেন ওনারাই ভালো বুঝতে পারবেন। ডেফিনেটলি জাতির মঙ্গলের জন্য নিয়েছেন। কিন্তু সমস্যাটা হলো কি, যে আমি গত অনুষ্ঠানে বলেছি যে আমরা যখন বলতে যাই, লাইক ইফ ইউ রিপ্রেজেন্ট সাম লিডার, আমার একটা পছন্দের লিডার থাকতেই পারে, তার ভালো দিকটা যেরকম আছে নিশ্চয়ই কিছু ভুলভ্রান্তিও আছে। নেতা তো মানুষই ভুল করে। সেই দিকটাকে আমরা এড়িয়ে যাই, সেটাকে ঢেকে রাখি, যার ফলে হয় কি, যারা বিশেষ করে ডক্টর মাসুদ তো ভেরি হাইলি কোয়ালিফাইড পারসন, উচ্চ শিক্ষিত যারা আছেন, তাদের মুখের কথা শোনার জন্য মানুষ অপেক্ষা করে, জানতে চায়। তো সেই জন্য আমি একটা উদাহরণ দিলাম। আরও কিছু কথা বলেছেন যে সংবিধানকে রক্ষা করার জন্য 96 সালেও তো একটা সংবিধান ছিল, মনে আছে আপনার? এমন কোনো আন্দোলনের কৌশল কি বাদ রেখেছিল আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে? আমি আর পুরনো রেফারেন্স দিতে চাচ্ছি না। আমি কিন্তু আই এম নট ট্রাইং টু ডিফেন্ড সামওয়ান অর অ্যাটাক সামওয়ান। আমি জাস্ট নিরপেক্ষভাবে তথ্যগুলি উপস্থাপন করতে চাচ্ছি। 173 দিনের লাগাতার হরতাল, অফিসগামী মানুষদেরকে বিব্রত করা, আপনার নৌবন্দর বন্ধ করে দেওয়া, হাজার হাজার কোটি টাকার অর্থনৈতিক ক্ষতি সাধনের পরে দাবি আদায় করেছিল। এবং এটা কিন্তু শেখ হাসিনার প্রধান দাবিদার যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বিচার হতে হবে, এবং উনি এটা আদায় করে ছেড়েছিলেন। সেই প্রতিষ্ঠিত একটি পদ্ধতিকে উনি কিন্তু আবার বাতিল করে দিলেন। তাতে বোঝা যায় কি, যে আমরা সত্যিকার অর্থে কি রাজনীতি করছি জাতীয় উন্নয়নের জন্য, না যখন যেমন তখন তেমন?
মানে আমি যেটা করলে আমি লাভবান হব সেটাই আমি করব, আর যেটা ক্ষতি হবে সেটা করব না, এটা কাম্য নয়। যার ফলশ্রুতিতে আজকে কিন্তু অগ্নিদগ্ধ হয়ে মারা যাচ্ছে মাইশার মতো মেয়েরা। শতাধিক মৃত্যুবরণ হয়েছে, আগুনে পোড়া লাশ দেখেছি আমরা। আপনি চিকিৎসক মানুষ, আপনি আরো ভালো জানবেন যে কি কষ্টকর মৃত্যু এগুলো। সেই মৃত্যুকে যদি আমরা ধরে নিই যে এটা বিরোধী দলের নাশকতা, সন্ত্রাস, এখানে আরেকটা উদাহরণ দিই। আমরা একটা ইউনিক গভর্নমেন্ট আমাদের বাংলাদেশে আছে, যে সরকারের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে এসে, এই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে এসে বলে, ব্রাদার কাম অ্যান্ড সি, আমাদের দেশটা জঙ্গি হামলা শুরু হয়ে গেছে। তাহলে কি সরকার জঙ্গিবাদের ফেরিওয়ালার ভূমিকা পালন করছে? সে ছোট্টবেলায় সে রাখালের গল্পটা মনে পড়ে, যে বাঘ আসছিল, একদিন সত্যি সত্যি কিন্তু বাঘ চলে এলো। একদিন সত্যি সত্যি যদি জঙ্গি চলে আসে আমাদের দেশে, তাহলে কিন্তু ওই যে বলেছিলাম না যে আমিও নেই তুমিও নেই, কেমন মজা হবে। তো সেই পরিস্থিতি যেন না যায়, সেজন্য আমরা মনে হয় দলীয় দৃষ্টিকোণের ঊর্ধ্বে গিয়ে জাতীয় স্বার্থের কথা চিন্তা করে সবাই একত্রিত হই, সবাই মিলেমিশে কথা বলি। জি, আমাদের সঙ্গে দর্শক রয়েছেন, আমরা প্রশ্নটা নিয়ে আবার আপনার কাছে ফিরে আসি। জি, আমাদের সঙ্গে রয়েছেন হিউস্টন থেকে রাসেল। রাসেল, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, প্লিজ আপনার প্রশ্নটি যদি আমার প্রশ্ন ছিল আপনাদের প্যানেলে যে আছেন উইং কমান্ডার সালাউদ্দিন আহমেদ চৌধুরী। শুধু একটা প্রশ্নের ব্যাপারে আমার একটু কমেন্ট ছিল। জি, প্লিজ। একটা হচ্ছে উনি খন্দকার মোস্তাককে বঙ্গবন্ধু স্বাধীনতার পরে মিনিস্ট্রি অফার করাটা উনি কম্পেয়ার করলেন একটা প্রকাশ্যে যে আমাদের দেশের বিরোধিতা করেছেন রাজাকার শাহাদের সাথে। That is very objectionable. The two does not compare. হ্যাঁ, বঙ্গবন্ধু হয়তো ভুল করেছেন মোস্তাকের মতো একজন লোককে ক্যাবিনেটে রেখে। That was a mistake. We all make mistakes. And he paid dearly for it. কিন্তু সেই মোস্তাককে কম্পেয়ার করা শাহাদকে, I think that's unfair comparison. That's number one. And number two, উনি বলছেন দলের ঊর্ধ্বে থেকে আমাদের দেশের স্বার্থে আমরা সবাই নিরপেক্ষভাবে বর্তমান পরিস্থিতিটাকে ইভ্যালুয়েট করা উচিত। ওনার কথা বোঝা যাচ্ছে যে উনি এখন শিওর না এই যে পেট্রোল বোমাগুলো ছুটছে এটা কারা ছুটছে। আমার মনে হয় দেশের মানুষের মনে কোনো সন্দেহ নাই যেটা জামাত শিবির করছে, এটা উইথ বিএনপি সাপোর্ট, এটাতে কোনো সন্দেহ নাই। ধরা পড়ছে, দেখা যাচ্ছে বিএনপি নেতার বাসায় বোমা ধরা পড়ে। এগুলো নিয়ে যে এই যে একটা মানে উনি একদিকে বলছেন উনি নিরপেক্ষ রাজনীতির ঊর্ধ্বে থেকে উনি কমেন্ট করছেন, কিন্তু ওনার কথা শুনে জি, রাশেদ আপনি যদি রাসেল আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, সেক্ষেত্রে আপনার কাছ থেকেও যদি আমরা নিরপেক্ষভাবে শুনতে পাই যে আপনি কি আসলে ছাত্রলীগ, যুবলীগ অথবা আওয়ামী লীগের কারো কারো কাছে পেট্রোল বোমা পাওয়া যাচ্ছে, অফিসে পেট্রোল বোমা পাওয়া যাচ্ছে, এমন কোন সংবাদ শুনেছেন? হ্যাঁ, শুনেছি 5% maybe 5% and or there is a 95% is others জামাত শিবির বিএনপি and 5% এই ধরনের কথা আমরা শুনছি নিউজ পেপারে। হ্যাঁ, দেখছি এটাও দিস ইজ এ কনসার্ন অবভিয়াসলি যে এটা যদি ছাত্রলীগের কেউ যদি করে আমরা জি আসলে সেক্ষেত্রে এটি একটি সাধারণীকরণ ভাবে ধারণা করা যায় যে যারা আন্দোলন করছে তারা তাদের দাবি আদায়ের জন্য হয়তোবা এই সহিংস পদ্ধতি ব্যবহার করবে, এটি এক ধরনের পারসেপশন যে তারা তাদের দাবি আদায়ের জন্য করবে। কিন্তু সরকার দলের কারো কাছে যদি পাওয়া যায় সেটি একটি প্রশ্নের কারণ হয়ে দাঁড়ায় যে তারা কি কারণে এটি বহন করছে অথবা তাদের অফিসে কেন পাওয়া যাচ্ছে, যদি সংবাদগুলো সত্যি হয়ে থাকে। জি, আমরা আপনার আপনার প্রশ্ন দুটি আমরা পেয়েছি। যে বাংলাদেশের একজন আমার দেশ পত্রিকার সম্পাদক সাহেব উনি ওই ধরনের কিছু কিছু ফিকটিশিয়াস নিউজ পাবলিশ করে দেশে অনেক প্রবলেম ক্রিয়েট করেছিলেন। তো এই নিউজগুলো যদি অথেন্টিক হয়, যে ছাত্রলীগের বা সরকার দলীয় কেউ যদি সত্যিকার ভাবে জড়িত থাকে, উই কনডেম এন্ড দ্যাট শুড বি পানিশড। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার প্রশ্ন দুটি পেয়েছি। আমি একটু উইথ ডিউ রেসপেক্ট টু দি যে কোশ্চেন করেছেন রাসেল সাহেবকে বলতে চাই, এখানে কারোর সাথে কিন্তু কারোর তুলনা নয়। আমি শুধু একটা উদাহরণ এই জন্য টানলাম, আপনি তো জানেন যে এই ব্যক্তিটির কারণে জাতি কত বড় ক্ষতির শিকার করতে বাধ্য হয়েছিল। সো এই বিষয়গুলো একটু সতর্ক থাকা উচিত। আর দ্বিতীয়ত আপনি বলেছেন যে আমি নিশ্চিত না যে পেট্রোল বোমা কারা মারে। হ্যাঁ,
আমি বলবো আমি নিশ্চিত না। কেন? এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কাউকে দেখলাম না যে সরকার ধরে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছে। যারা মারা যাচ্ছে তাদের প্রতি যদি আমাদের নিতান্ত একেবারে মিনিমাম কোনো আমাদের ফিলিংস থেকে থাকে, আমাদের দাবি সে যেই হোক, আমি ছাত্রলীগ যুবলীগ বলবো না, অথেন্টিক আনঅথেন্টিক কিছু বলবো না, আমরা সাধারণ দৃষ্টিতে ধরেই নিই যারা আন্দোলন ডেকেছে তারা এটা করে থাকে, এটা আমরা ধরে নেই সাধারণ দৃষ্টিতে। কিন্তু আমরা এখনো দৃশ্যমান কোনো কিছু দেখতে পেলাম না। আজকে 73-74 দিন হয়ে গেল। আমরা কি সরকারের কাছে এই দাবিটা করতে পারি না যে বিচার করুন, বন্ধ করুন? কারণ এরা তো আমাদেরই ভাই বোন। ধন্যবাদ। জি, আমাদের সঙ্গে আরেকজন দর্শক রয়েছেন নিউ ইয়র্ক থেকে ফালু। ফালু, আপনার প্রশ্নটি যদি করেন। ভাইয়া জয়ের ভাই, হ্যালো। হ্যালো ভাইয়া। জি, আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি হ্যাঁ। করুন। এই যে আপনার শেখ হাসিনার কথা বলতেছে, জিয়া রহমান কিভাবে আসলো পাওয়ারে? জি, প্রশ্নটি আপনার কাছে করেছেন যে আপনি কি ডাক্তার মাসুদুল হাসানের কাছে প্রশ্নটি করছেন? না, ওই এই যে আরেকজনের যে আর্মির জি, উইং কমান্ডার সালাউদ্দিন আহমেদ। জি, সালাউদ্দিন তো প্রতিটা কথা মিথ্যা কথা কয়ে আসতেছে। জি, কোনটি আপনার কাছে মনে হয়েছে মিথ্যা? রাজনীতির মধ্যে জড়িত। জি, কোনটি আপনার কাছে মিথ্যা মনে হয়েছে সেটি যদি বলেন একটু। মিথ্যা মনে হয়েছে সে বলতেছে অন্ধকার মুস্তাক জি, কিভাবে আসছে গেল, জিয়া রহমান কিভাবে আসলো, জি, আনাপুটে কিভাবে আসলো, জি, সে আর্মির প্রধান সেনাবাহিনী ছিল, সেনাবাহিনীতে রিজার্ভ দিয়ে কিভাবে আসলো সে? জি, সেই বিষয়টি তো উনি এখন পর্যন্ত তোলেনি। আপনি প্রশ্ন করছেন, এখন নিশ্চয়ই বলবে, কিন্তু মিথ্যে আমি কোনটি বললো? তারে প্রশ্ন করতে চাই, সে কয় আমি রাজনীতিতে জড়িত না, সে তো প্রতিটা কথা মিথ্যা কথা কয়ে আসতেছে। জি, আমি সেটাই এই আপনার কাছে জানতে চাচ্ছি ফালু, আপনি যদি একটু বলেন যে কোনটি মিথ্যে বলেছে। অনেক জিনিস মিথ্যা বলে আসতেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনার এবার প্রশ্ন রাখতে চাই, জিয়া রহমান কিভাবে পাওয়ারে আসছে? জি, আমরা আপনার প্রশ্নটি পেয়েছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু আপনি যদি বলতে পারতেন কোনটি মিথ্যে বলেছে সেটি ভালো হতো। যাই হোক, বাই দ্য ওয়ে, এই প্রশ্নটি আপনার কাছে রইল। আমাদের সঙ্গে আরেকজন দর্শক রয়েছেন খান। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। জি, প্লিজ আপনার প্রশ্নটি যদি করেন। এবং আপনি কোত্থেকে ফোন করেছেন? আমি মেরিল্যান্ড থেকে করছি। জি, প্লিজ আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। জি, প্রশ্নটি করুন। হ্যাঁ ভাই, আমার প্রশ্ন হলো বর্তমান সরকার প্রথম আমাদের দেশের জনগণের কাছে যুদ্ধ অপরাধী বিচার খুব তড়িঘড়িতে করব এবং সবকিছু করে এখন একটা যুদ্ধ অপরাধী বিচার সে সম্পূর্ণ করে নাই, হ্যাং আপ করে রাখছে। আর এখন বর্তমানে আরেকটা পুঁজি নিয়ে বসছে যে বাংলাদেশের সন্ত্রাসী দেশ হয়ে যেতেছে। এখন যদি বাংলাদেশের সন্ত্রাস আর এই সমস্ত পুঁজি নিয়ে উনি যত আমাদের দেশকে সাধারণ লোকের কাছে বলে এবং সারা বিশ্বের কাছে বলে, তাহলে সে তো খুব ভালো অর্জন কামাইছে। এখন একটা সাধারণ নির্বাচন দিয়া এটা প্রমাণ করুক যে বাংলাদেশ কি সন্ত্রাসী কান্ট্রি আর জঙ্গিবাদী কান্ট্রি। উনি এই নির্বাচন দিতেছে না কেন? জি, আপনাকে অসংখ্য সাধারণ ধন্যবাদ। জনগণকে ভয় পায় কেন? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই প্রশ্নটি ডক্টর মাসুদুল হাসান আপনি যদি অ্যান্সার দেন, এবং তার আগে একটু এই উত্তরটা নিয়ে আসি। আপনার ব্যাপারে অভিযোগ করছিলেন, আমি যদিও বারবার জিজ্ঞেস করেছি কোনটি মিথ্যে, আপনি যদি বলেন জিয়া রহমান কিভাবে ক্ষমতায় এসেছিলেন। আমি উত্তরটা দিয়েছি যে এই ধরনের ভুলের কারণেই কিন্তু জাতি অনেক বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে। বঙ্গবন্ধুর পরিবার সহ এই নির্মম ঘটনা তো বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত মর্মান্তিক। তো সেই ঘটনাগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। সেই ঘটনাগুলো থেকে আমরা এক পেশে কথা না বলে, আমি সেটাই বলছিলাম যে সাদাকে সাদা কালোকে যদি কালো বলা হয়, তাতে আমাদের তো ধরেন কোনো কিছু হারানোর নেই। আমরা যদি যতটুকু আমরা জানতে পারি ইতিহাস জেনে, সেই কথাটুকু যদি যথাযথভাবে উপস্থাপন করা হয়, তাহলে আমার মনে হয় কি যে সবার কাছে জিনিসগুলো খোলাসা হয়ে যায়। জি, কখনো কখনো থাকে যে আমরা হয়তোবা অনেকদিন ধরে একটা জিনিস জানি, সেটি সত্য হয়তোবা না, কিন্তু আমি সেটিও জানি না যে এটি সত্য নয়। তখন একটি সত্য কথা শুনলে সেটি সত্যটাই বরং মিথ্যে মনে হয়। আমরা ডক্টর মাসুদুল হাসান, একজন দর্শক প্রশ্ন করছিলেন যে যেহেতু প্রধানমন্ত্রী বেশ ভালো কাজ করেছেন, অর্থনৈতিকভাবে উন্নয়ন করেছেন, জঙ্গি দমন করছেন, সন্ত্রাস দমন করছেন, তাহলে উনি একটি নির্বাচন দিতে কেন ভয় পাচ্ছে? আমি মাননীয় দর্শকের কথা খুব ভালো করে শুনেছি। উনি 3টা পয়েন্ট দিয়েছেন।
প্রথমে বলেছেন যে যুদ্ধাপরাধীদের বিচার শুরু করলো তাড়াহুড়া করে, কেন এটাকে এখন বন্ধ করে রাখা হয়েছে। দ্বিতীয় প্রশ্নটি উনি করেছেন যে এই যে এখন সন্ত্রাসবাদী নিয়ে বিদেশে আমরা এই সরকার একটা বাণিজ্য করতেছে। আর তৃতীয় কথা উনি বলেছেন যে আমরা কেন নির্বাচন দিচ্ছি না, নির্বাচন দিয়ে আমরা কেন করছি না। প্রথমে আসবো, আমি একজন মুক্তিযোদ্ধা। যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে, অলরেডি ফাঁসি একজনের হয়ে গেছে, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ফাঁসি হয়েছে, আরও হবে। নিয়ম অনুযায়ী, নিয়মে চলবে, আইন অনুযায়ী, আইন তার গতিতে চলে। আইন যখন যেদিনই ফাঁসির অর্ডার দিবে তার থেকে টাইম দেওয়া হয়েছে, প্রেসিডেন্টের কাছে ক্ষমা প্রার্থনা সব কিছু করে যেদিনকে হবে সেদিন কিন্তু ফাঁসি হবেই। আমরা তো এটা চাই। এবং জননেত্রী শেখ হাসিনা এই 21 বছর পাওয়ারে ছিল, এই আমাদের বেগম খালেদা জিয়া, প্রেসিডেন্ট জিয়া এবং আমাদের হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব, তখন কিন্তু কোনো যুদ্ধ অপরাধী কারো কোনো বিচারও হয়নি, কোনো কিছুই হয়নি। এবং তারপরে আপনি দেখেন এটা হবে। দ্বিতীয় কথা উনি বলেছেন যে মাননীয় দর্শক, যে এটা নিয়ে পুঁজি করছেন সরকার। সরকার কি পুঁজি পড়বে? পৃথিবীতে বাংলাদেশের লোক এখন 18 কোটি, 1 কোটি লোক বাইরে থাকে। 1 কোটি লোকের, এই 18 কোটি লোক 1 কোটি লোকের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা কেউই কোনো পেট্রোল বোমা দেখতে চাই না বাংলাদেশে। যেই হোক না কেন, সে আমার বাপ হোক আর মা হোক, যেই মারবে তাকে ওখানে শেষ করা হবে। এখন পেট্রোল বোমাতে কে মারছে? আপনি দেখেন কয়েকদিন আগে নিউজ পেপারে আছে, কালকে না পরশু, যে নিউজ পেপারে আমি দেখলাম ওখানে আসছে যে কোন জামাতের ওখান থেকে কয়েকটা প্রচুর হাত বোমা তৈরি করার জিনিস এবং আপনার পাওয়া গেছে। তো হাত বোমা চুরাজ করার জন্য এগুলো কেন হবে? কে আনছে? জামাত আনছে। কেন আনতেছে? কি কারণে? দেশকে জঙ্গি বানানোর জন্য? আমার কথা হচ্ছে, হ্যাঁ, এটার জন্যই বলেছেন যে জঙ্গি রাষ্ট্র বারবার বলা জঙ্গি বানানোর জন্যই তারা এটা আনছে। এবং ISIS এর সাথে যে সম্পর্কটা, এটা কিন্তু বাংলাদেশ সরকারের আগে বিদেশের যারা ভারত থেকে গিয়েছিল এবং আমেরিকা থেকে গিয়েছিল, তারাই কিন্তু বলেছে আপনারা ওই করেন যে ISIS এর সম্পর্ক আছে কিনা। আপনারা যদি দেখেন, ওই উইং কমান্ডার সাহেব ভালো করে জানেন। আমি যাদের সঙ্গে কথা বলি, ISIS এর যে কথাটা, আমি বাংলাদেশে কিন্তু থামিয়ে যদি একটু বলি যে আসলে অন্যান্য জঙ্গি সংগঠনের নাম আমরা বারবার শুনেছি, অনেক সময় তাদের সঙ্গে লিঙ্ক আছে এরকম খোঁজার চেষ্টা হচ্ছে। অনেক সময় আমরা এটাও শুনেছি যে আফগান ফেরত যোদ্ধারা রয়েছে বাংলাদেশে, কিন্তু IS এই বিষয়টাই তো অপেক্ষাকৃতভাবে নতুন। তো এটার সঙ্গে এটাই হলো সবচেয়ে ডেঞ্জারাস। জি, এবং ISIS এর প্রধান কি আপনি জানেন? তো এটা তো নতুন। কে প্রধান ISIS এর এখন? কে প্রধান আপনি বলেন। আমি জানি না। আমি জানি না। জানেন না? আপনি জানেন? নামটা মনে করতে পারছেন এই মুহূর্তে। ISIS এর যে নাম্বার 2% এখন, নাম্বার 1 এর নামটা আমি নাম্বার 2% হচ্ছে আমাদের সাদ্দাম হোসেনের ওয়াইফ। নাম্বার 2। জি, সাদ্দাম হোসেন আমাদের হলো কবে? সাদ্দাম হোসেনের না, সাদ্দাম হোসেনের ওয়াইফ। জি, সে তো আমাদের আপনাদের বলছেন না, সাদ্দাম হোসেনের ওয়াইফ। জি, সেটা বাংলাদেশের সঙ্গে লিংক করবে। স্যার, বাংলাদেশের সঙ্গে লিংক এই জন্য আছে যে এখন তাদের ট্রেনিং দেওয়া হচ্ছে বাংলাদেশে। কারণ পাকিস্তানে এখন তো আমেরিকার ফোর্স যেভাবে যাচ্ছে, ওখানে তালেবান ট্রেনিং, পাকিস্তান তো শেষ হয়ে গেছে। কয়েকদিন আগে বাংলাদেশে প্রশিক্ষণ হচ্ছে IS এর, এটা পেপারে উঠেছে। সরকার কেন পদক্ষেপ নিচ্ছে না? সরকার খুঁজছে। সরকার অবশ্যই, সরকার এই জন্য বলছে তো, জননেত্রী শেখ হাসিনা বারবারই বলছে যে দেখেন আজকে কত 75 দিন হয়ে গেল, মাননীয় উইং কমান্ডার সাহেব বলেছেন, আর কয়েকদিন পরে দেখেন কি নেওয়া হয়। জঙ্গি দমন করা বাংলাদেশ যদি চায়, সরকার যদি চায় সশস্ত্রে, এটা কোনো ব্যাপার না। জি, আপনি পেট্রোল বোমা চায়। আর দ্বিতীয় IS এর প্রধানটা কি? ISIS এর প্রধান আমি নামটা ভুলে গেলাম, সেকেন্ড ইন কমান্ড হচ্ছে সাদ্দাম হোসেনের ওয়াইফ এখন। জি, আমরা আমি যতটা জানি সেটি হচ্ছে বারাক ওবামা তার একটি ভাষণে বলেছে যে ইরাক যুদ্ধের ফসল হচ্ছে IS, এই যে নতুন একটি আমরা এখানে যদি আপনারা দেখেন, এখানে শিয়া সুন্নির ব্যাপার আছে, অনেক ভিতরে আছে। কারণ আমি আমার আসলে জানা ছিল না যে বাংলাদেশে IS এর প্রশিক্ষণ। অফকোর্স আপনি তাই তিনি বলছেন। হ্যাঁ, অবশ্যই। জি, আমরা দুজন দর্শক কথা বলি, আর ইলেকশনের কথা যেটা বলেছেন, ইলেকশন হবে বাংলাদেশে। উনি বলছেন কেন নির্বাচনটা দিচ্ছেন না? ইলেকশন তার গতিতে চলবে। 2019 সালের নির্বাচন হবে, কোনো অসুবিধা নেই। এর মধ্যে প্রধানমন্ত্রী নির্বাচন আগে বলেছিলেন যে না, প্রধানমন্ত্রী বলে, শোনেন, সে কি শর্তগুলো একটাও খালেদা জিয়া মেনেছেন? কি শর্ত ছিল? শর্ত ছিল যে উনি
এই জঙ্গি দমনের শর্ত ছিল যে উনি জামাতের সঙ্গে ছাড়বেন এবং উনি বসবেন। এখন জামাতের সঙ্গে তো উনি ছাড়তে পারতেছেন না, উনি জামাতের সঙ্গে ইভেন বিএনপির লোকরা আমার সাথে অনেক বড় বড় বিএনপির লোকের আমার পরিচয় আছে বাংলাদেশে, এখানে কথা বাদ দেন, বাংলাদেশে যারা নাকি বিএনপি তৈরি করেছে, দে ডোন্ট লাইক খালেদা জিয়া এবং তারেক জিয়া, আমি নাম বলতে অস্বীকার করব, তারা কিন্তু বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়াকে পছন্দ করে না এখন আগের জন্যে। জননেত্রী শেখ হাসিনা কিন্তু সবাই কথা শুনেন, অনেকে বলে যে না শেখ হাসিনা কিন্তু নিজে সবাই কথা শুনে একটা ডিসিশন নেন, কিন্তু এই যে কয়েকদিন 1 মাস না 2 মাস আগে এই ঘটনার আগে বলেছিল তারেক জিয়া বলেছিল ইয়ার থেকে যে চালিয়ে যাও, এটা বন্ধ করতে দিবে না, তার ভাই মারা যাওয়ার পরেও। এটা কি কোনো বুঝবান মানুষে বলে? অবুঝবান মানুষে বলে। মানুষ মারিয়ে জ্বালিয়ে আপনি কি সরকারের ওখানে দখল করতে পারবেন? কখনো পারবেন না। আগে হয়েছে তো দখল, সেই কারণে। আগে কখন হয়েছে দখল? আগে কি কখনো আন্দোলনে বাংলাদেশে কখনো লাশ পড়েনি? এরকম আগুনে জ্বলায় নাই, এরকম ভাবে কেউ করেনি। আওয়ামী লীগ করেছে, বিএনপি করেছে, জাতীয় পার্টি করেছে, সবাই করেছে। একমাত্র বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে যেভাবে ক্ষমতায় আসা হয়েছে পৃথিবীর ইতিহাসে এরকম হত্যা আর কোথাও নাই। হ্যাঁ, ইন্দিরা গান্ধীকে মারা হয়েছে ওই যে স্বর্ণমন্ত্রীর জন্য, ভুট্টোকে ফাঁসিতে ঝোলানো হয়েছে, কিন্তু বঙ্গবন্ধুকে যে সপরিবারে হত্যা করা হলো এবং তার ছোট ছেলে শেখ রাসেলকে যে আর্মির জিপ দিয়ে পিষিয়ে ফেলা হলো, এরকম অমানবিক হত্যাকাণ্ড পৃথিবীর কোনো দেশে নাই। তার উপর দিয়ে, সেই রক্তের উপর দিয়ে জেনারেল জিয়া ক্ষমতায় এসেছেন। এবং আমি অনেক কিছুই আমার কাছে আছে, সময় কম, আমি বলতে চাচ্ছি, বলবো আপনাকে যে এখানে কথা হচ্ছে এটার কথা। এখন পর্যন্ত কিন্তু জননেত্রী শেখ হাসিনা অনেক নরম, উনি কোনো কথাই বলতেছেন না, উনি দেখতেছেন। উনি কিন্তু এই যে সালাউদ্দিন সাহেবের ব্যাপারে আপনারা বললেন, উনি কিন্তু লাগিয়ে দিয়েছেন লোকজনকে, উনি মুক্ত বলে কিছু বাইর করো তুমি একে, উনি যদি বাইর করতে পারেন এটা হবে ওনার জন্য বোনাস পয়েন্ট, প্লাস পয়েন্ট, এবং উনি চেষ্টা করছেন এবং উনি বলছেন এখন বিএনপির লোকরাই যে তাকে নিয়ে মেরে ফেলে নাই বা উনি কি আত্মগোপন করলেন আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। জি, আমরা দুজন দর্শক নিয়ে আবার ফিরে আসবো আপনার কাছে। আমাদের সঙ্গে নিউ ইয়র্ক থেকে রয়েছেন সালে, আপনার প্রশ্নটি যদি করেন। সালে, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? সালে, আপনি কি শুনতে পাচ্ছেন? খুব সম্ভবত সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমাদের সঙ্গে পেনসিলভেনিয়া থেকে রয়েছেন শামসুল, আপনি কি শুনছেন? হ্যালো। হ্যাঁ, শুনছি। জি, প্লিজ আপনার প্রশ্নটি যদি করেন। আচ্ছা, হ্যালো। জি, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হ্যাঁ, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম যে বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করার বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করার নব নব পদ্ধতি সৃষ্টি হয়েছে। এখনো আমি যা দেখছি আলোচনায়, শুধুমাত্র 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পর ক্ষমতায় আসলেন কে প্রথমে? আসলেন খন্দকার মুশতাক আহমেদ। উনি এসে আওয়ামী লীগের তৎকালীন মন্ত্রী পরিষদের সদস্য সহ সংসদ সদস্যরা পর্যন্ত বঙ্গবন্ধুর রক্তের উপরে পা দিয়ে করেছিলেন। খন্দকার মুশতাকের নেতৃত্বকে ওনারা আনুগত্য প্রকাশ করেছিলেন। তারপরে 3রা নভেম্বর ফার্স্টে মোশাররফ খন্দকার মুশতাককে উৎখাত করে, না আমাকে একটু বলতে দিন। জি প্লিজ। ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ সাহেব খন্দকার মুশতাককে ক্ষমতাচ্যুত করে উনি প্রথম আসলেন ক্ষমতায় এসে 7ই নভেম্বরে জিয়াউর রহমান সাহেব ছিলেন উনি বন্দী। আমি বলছি এই কারণে যে বাংলার ইতিহাসকে বারবার বিকৃত করার যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা অন্তত পক্ষে বাংলাদেশের তৎকালীন 7 কোটি মানুষ কিন্তু এগুলোকে মেনে নিতে চায় না, মন মানসিকতাভাবে মানে না। জিয়াউর রহমান সাহেব ছিলেন বন্দী, উনি কি করে বঙ্গবন্ধুকে হত্যা করে উনি বন্দী হয়ে গেলেন এবং কিভাবে উনি বন্দিত্ব থেকে বের হয়ে আসলেন? 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমানকে বের করে নিয়ে আসা হয়।
তারপরে ওনাকে ক্ষমতা বসানো হয়, তাহলে এই যে ইতিহাসটা বারবার বিকৃত করা হয় যে জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যা করে উনি আসছিলেন জি, ক্ষমতায়। আমরা আপনার ওই মতামতটি ইতিহাসকে পেয়েছি। বিকৃত করি। আপনাকে আরেকটা অসংখ্য কথা, ধন্যবাদ। আপনি বর্তমানে বাংলাদেশে যে বেশ কিছু তথ্য দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার আর মতামত নিতে পারছি না, কিন্তু যতখানি আপনি দিয়েছেন তাতে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি বেশ কিছু তথ্য দিয়েছেন। আমরা আসলে আপনার কাছেই যেতে চেয়েছিলাম, যেহেতু ডক্টর মাসুদুল হাসান একটি বিষয় তুলেছেন। আমি আসলে যেহেতু আপনার চেয়ে বয়সে অনেক বেশি নবীন, আমিও যতটা জানি যে বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত্যা করার পর যেটি আসলে বাংলাদেশের জন্য অপূরণীয় একটি ক্ষতি, সারা বিশ্বের মানুষ বাংলাদেশকে বঙ্গবন্ধুর নামেই তখন চিনত। তাকে হত্যা করার পর যে মন্ত্রিসভা হয়েছিল, সেই মন্ত্রিসভাতে বঙ্গবন্ধুর মন্ত্রিসভারই প্রায় ৮০% ছিলেন, এরকম একটি তথ্য আমি জানি। তথ্যটা কি সত্য? ৮০% ছিলেন না, কিছু কিছু ছিলেন, ৮০% ছিলেন। কি পরিমাণ ছিলেন? এখন মনে করেন যে বাঙালি তো মির্জাফরের জাত, এটা তো স্বীকার করেন। তাহলে তো আমরা সবাই নো, নট 5 fingers are not same, আপনি যে বাঙালি 5টা আঙুল বলছেন, সমান না, আপনি বাঙালি বলছেন 5টা তো। সমান। এখন কথা যেটা হচ্ছে যে বঙ্গবন্ধুকে মারা করার পরে যে উনি কথাটা বললেন যে বঙ্গবন্ধুকে কিন্তু খন্দকার মোস্তাক আহমদের সলা পরামর্শে তৎকালীন সেনাবাহিনীর কিছু সংখ্যক বিপদগামী সেনা অফিসার তার সহযোগিতায়, বিশেষ করে ক্যাভারলি রেজিমেন্টের, উনি জানেন যে কালো পোশাক পরিহিত বগুড়ার, তারাই কিন্তু এই ঘটনাটা ঘটিয়েছিল। এবং কিভাবে ঘটিয়েছিল, তারা বলেছিল যে বঙ্গবন্ধুকে বলেছিল যে আপনি তো আগামীকালকে ইউনিভার্সিটিতে যাবেন, এই কথাটা তো উনি জানেন এবং বলেনও নাই, যে আপনার কে দেওয়ার জন্যে, ওই প্রোটেকশন দেওয়ার জন্য ট্যাঙ্ক আমরা আনতে চাই। এই কথা বলে ট্যাঙ্ক নিয়ে আসা হয়েছে ঢাকায়, এবং ঢাকায় ট্যাঙ্ক নিয়ে আসা হয়ে এটা কিন্তু পারমিশনটা কিন্তু আর্মি চিফ দিয়েছে, জেনারেল শফিউল্লাহ, সে এখনও জীবিত আছে। সে কিন্তু দেখেন, যখন বঙ্গবন্ধু বাসায়, যখন আর্মি আর বঙ্গবন্ধুর বাসায় আমার যেরকম আচরণ ছিল সেই সময়, আমার মনে হয় না যে কেউ এরকম যেত। আমি পারিবারিক শেখ কামালের বন্ধু হিসেবে আমি যাওয়া আসা করতাম। একটা সাধারণ মানুষের বাড়ি ছিল, 2টা না 3টা পুলিশ থাকতো, 4টা পুলিশের একটা ওই লেকের উপরে কয়েকটা জিনিস থাকতো, আর্মি 2জন সিপাহী থাকতো, আর কোনো সিকিউরিটি থাকতো না ওরকমভাবে। কিন্তু বঙ্গবন্ধু যদি গণভবনে থাকতেন তাহলে কিন্তু বঙ্গবন্ধুকে মারাটা এত সহজ হতো না। বিপদগামী সৈন্য আসলো, ঘোরাঘুরি ঠিক আছে, ট্যাঙ্ক সকাল 6টার সময় বের হলো। বঙ্গবন্ধুকে কিন্তু জিজ্ঞাসা করলো, কি বলে, টেলিফোন করলো, শফিউল্লাহ টেলিফোন ধরলো না, কেউই টেলিফোন। একমাত্র ব্রিগেডিয়ার জামিল, যে নাকি ইন্টেলিজেন্সের মিলিটারি সেক্রেটারি ছিলেন জাতির পিতার, উনি ওনার ইয়েলো কালারের ফোক্সওয়াগন গাড়িটি নিয়ে দৌড়ে এসেছিলেন, এবং ওনাকে ওই গেটের সামনে ওনাকে মারা হলো। কর্নেল জামিলকে গেটের সামনে ওনাকে মারা হলো। এবং তারপরে এই যে বিপদগামী জেনারেল জিয়ার কথা বলছেন, হ্যাঁ ওনারা ছিলেন, তারপর ওনারা আসলেন। তারপরে খালেদ মোশাররফ, কর্নেল হায়দার, কর্নেল হুদা, মেজর হায়দার, তখন কর্নেল হানি, মেজর হায়দার, এরা কিন্তু এই যে কথাগুলো উনি বললেন, উনি কথাগুলো যে বললেন, স্বয়ং জেনারেল জিয়াকে যে মেজর তাহের, কর্নেল তাহের আনলো, সে কর্নেল তাহেরকে তো জেনারেল জিয়া ফাঁসি দিয়ে দিল। তাকে যে কি বলে, এই সিপাহী বিপ্লব করে আনলো, যেদিন থেকে ওনাদের ব্যাটম্যান প্রথাটা চলে যায়, যেদিন থেকে আমার বন্ধু বান্ধবরা বলতো এখন দোস্ত আর কোনো সিপাহীকে পাওয়া যাবে না বুট পালিশ করার জন্য, সবাই তো এখন হয়ে গেছে। কর্নেল মজিব, তার ওয়াইফ ডাক্তার ছিল, উনি জানেন, আর্মি মেডিকেল করে কয়েকজন, তাদেরকে কিভাবে হত্যা করা হয়েছে সেনাবাহিনীতে, এটা জানি। এসব কথা বলে তো কোনো লাভ নেই, পুরানো ইতিহাস অনেক আছে, অনেকে জানেন না, অনেক বলছেন, ঠিক আছে, কিন্তু জেনারেল জিয়া জড়িত আছেন কি না আছেন এটা সবাই জানে। জি, একটি হচ্ছে আপনার যদি কিছু বলার থাকে আসলে। না, এখন হয়েছে কি, এটা তো পুরনো ইতিহাসে চলে গিয়েছে, আমাদের কথা ছিল বর্তমান অবস্থান নিয়ে কথা বলা। তবে এখানে সমস্যাটা হলো যে ধরেন, যদি এখন আমরা তো মানুষের ভালো কাজের প্রশংসা করব, মন্দ কাজের সমালোচনা করব। এখন আমি যদি বিরোধী দলের এই আন্দোলনের মন্দ কাজকে সমালোচনা করি, আমাকে বলা হবে বাকশাল কিংবা গণতন্ত্র হরণকারী।
আর সরকারের ভুল ত্রুটিকে যদি সমালোচনা করি তাহলে বলা হবে জঙ্গিবাদ কিংবা রাজাকার অথবা বিএনপির এজেন্ট। অথবা বিএনপির এজেন্ট। সমস্যাটা হলো আমাদের এখানে। সেই জন্য আমি প্রথমেই কথাটা বলছিলাম, দর্শকরা হয়তো আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনেনি, যে আমরা আলোকিত দিকটা যেরকম বলবো আমার নেতাদের, তাদের ভুলভ্রান্তিগুলো যদি আমরা আলোচনা করি তাহলে আমার রাজনীতিতে গুণগত একটা পরিবর্তন আসবে। যাক, আমি এই চলতি প্রবাহে চলে আসি যে আজকে 73-74 দিন হয়ে গেল লাগাতার হরতাল চলছে। ঢাকা শহরে ট্রাফিক জ্যাম দেখে বোঝা যায় যে না, হরতাল অবরোধ কি মানছে না, বাট আমার গ্রামের সাথে যোগাযোগ আছে, আমার প্রত্যন্ত অঞ্চলের মানুষদের সাথে যোগাযোগ আছে, যেহেতু আমি আমার দায়িত্ব পালনকালে সারা বাংলাদেশে ঘুরেছি। এক জেলার সাথে আরেক জেলার যোগাযোগ ব্যবস্থা একেবারেই নেই। ঢাকা শহরে 5 টাকা দ্রব্যমূল্যের দাম 10 টাকা হয়ে গেছে। গ্রামের কৃষক তার ফসল নিয়ে মাঠের পাশে গোডাউন করে রেখে মাথায় হাত দিয়ে বসে কাঁদছে, কারণ সাপ্লাই দিতে পারছে না। 2 লক্ষ কোটি টাকার অর্থনৈতিক ক্ষতি অলরেডি হয়ে গেছে বাংলাদেশে। আমাদের জিএসপি সুবিধা এখন আমরা পাচ্ছি না আমাদের কিছু ব্যর্থতার কারণে। ইউরোপ যে পরিমাণ গার্মেন্টসের অর্ডার প্লেস করেছিল 40% অর্ডার ক্যান্সেল করে দিয়েছে এই অরাজক পরিস্থিতির জন্য। এই অরাজক পরিস্থিতিকে স্থিতিশীল করার জন্য মুখ্য দায়িত্বটা কার? সরকারের। এতে যদি কেউ দ্বিমত পোষণ করে কিংবা ভাবে আমি অন্য কিছু মিন করছি, আমার কিছু বলার নেই, 1 নম্বর। 2 নম্বর হলো এই যে নীরব ক্ষতিটা হয়ে যাচ্ছে অর্থনৈতিকভাবে। আজকে আমরা বিদেশে যারা হাড়ভাঙা পরিশ্রম করে 2 টাকা পাঠাই, সেই টাকার বিনিময়ে আমাদের রিজার্ভ বেড়ে যায়। আমি তো আজকে দ্বিধান্বিত যে আমি টাকাটা কি পাঠাবো, কারণ দেশে যে অর্থনীতি হয়েছে, অবস্থা চলে গেছে বা ভবিষ্যতে যাবে যদি এই পরিস্থিতি উত্তর না ঘটে, আমার প্রেরিত অর্থ কি আমি আবার ফিরে পাবো? আমি শঙ্কিত। আমাদের সঙ্গে অনেক দর্শক রয়েছে। আমরা দুঃখিত দর্শক, আপনাদের প্রশ্ন কম নিতে হচ্ছে, কারণ আমরা আসলে আলোচনাটি যতই সমসাময়িক বিষয় নিয়ে করতে চাইনি কেন, বারবারই ঘুরে ফিরে ইতিহাস এসছে আপনাদের কথায়, আমাদের অতিথিদের কথায়। আমাদের সঙ্গে আরেকজন দর্শক এখন রয়েছেন টেক্সাস থেকে, পলাশ। পলাশ, আপনার প্রশ্নটি যদি করেন সংক্ষেপে। পলাশ, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন প্লিজ। আমার প্রশ্ন নয়, এককালে এক ভদ্রলোক ফোন করলেন, বললেন যে ইতিহাস করা হচ্ছে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সময় জি জিয়া রহমান সাহেব বন্দী ছিলেন না, তিনি উপসামরিক উপপ্রধান ছিলেন সেনাবাহিনী, এবং তাকে গ্রেফতার করা হয় পরবর্তীতে যখন খালেদা জিয়া ক্ষমতা নেয়। আমি করার জন্য ফোন করলাম, উনি যুক্তি করছেন। দ্বিতীয়ত, আওয়ামী লীগের কিছু এমপি এবং মন্ত্রী মোস্তাক সাহেবের মন্ত্রী পরিষদে জয়েন করেছিলেন, কিন্তু তাদেরকে আমার খুব নিকটাত্মীয় তখন এমপি ছিলেন, তাকে বাংলাদেশ আর্মির লোকজন, তৎকালীন আর্মির লোকজন ধরে নিয়ে গেছিল, আপনি বাসায় এসে তাকে নির্যাতন করা হয়েছে। অত্যাচার নির্যাতনের মাধ্যমে আওয়ামী লীগের মোস্তাক সরকারের বস্তু স্বীকার করানো হয়েছিল। আমি এই কথা বলার জন্য ফোন করলাম, এবং জিয়া রহমান সাহেব বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে তিনি বন্দী ছিলেন না, তাকে পরবর্তীতে বন্দী করা হয়েছে। ধন্যবাদ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই দর্শকও বেশ কিছু তথ্য দিয়েছেন। আসলে আমার যেমন এটা আমি এরকম সরাসরি কখনো শুনিনি, যাদের পরিবারের সদস্য রয়েছে, আপনি যেমনটা বলছিলেন যে তাদেরকে ধরে নিয়ে নির্যাতন করা হয়েছে, যে কারণে তারা মোস্তাক সরকারের বশত স্বীকার করেছেন অথবা ওই মন্ত্রিসভায় ছিলেন বা ওই পার্লামেন্টে ছিলেন। দর্শক, আমরা প্রত্যাশা করব যে আসলে যদি আমাদের প্রবাসে যারা আমরা রয়েছি তাদের কাছে যদি সত্যি এরকম ধরনের কোনো তথ্য থাকে, আপনারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে তথ্যগুলো জানাবেন। এবং আমরা বিশ্বাস করি আমরা যারা এই দেশে অন্ততপক্ষে আছি দীর্ঘদিন ধরে, তারা আস্তে আস্তে করে সত্য বলায় অভ্যস্ত হয়ে গেছি, এবং সে কারণে প্রত্যাশা করব আপনারা সঠিক তথ্যগুলো আমাদের সঙ্গে ভাগাভাগি করে নেবেন, আমরাও যাতে জানতে পারি। আমরা অনুষ্ঠান শেষ করব। আমাদের সঙ্গে অনেক দর্শক রয়েছেন। দর্শক, দুঃখিত আপনাদের প্রশ্নগুলো নিতে পারিনি। আশা করছি আগামী সপ্তাহে যখন অনুষ্ঠান করব তখন আপনাদের সঙ্গে বেশি করে কথা বলার চেষ্টা করব। আমরা শেষ করব একদম অল্প সময়ে। যদি আমরা আসলে আলোচনা করতে গেলে বোধহয় আমাদের বাংলাদেশের রাজনীতির মতো আমাদেরও একই সমস্যা, যে আমরা যতই সমসাময়িক বিষয় থাকতে চাইনি কেন ইতিহাসে আমাদের ফিরে যেতেই হয়। সেটি আসলে সঙ্গত কারণেই বোধহয় ফিরে যাওয়া।
বর্তমান যে অবস্থা রয়েছে আপনি কি মনে করেন, যেমন বিএনপি চেয়ারপারসন সংবাদ সম্মেলন করেছেন সবশেষ এবং সেখানে তিনি বলেছেন যৌক্তিক পরিণতিতে না পৌঁছানো পর্যন্ত আন্দোলন চলবে। আবার সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে দেশের রাজনীতি সংকট নেই, সমঝোতাও হবে না, যেহেতু কোনো সংকটই নেই সেক্ষেত্রে সমালোচনা কি হবে। এই বাস্তবতা আমরা দেখতে পেয়েছি যে সালাউদ্দিন সাহেব নিখোঁজ সেই বিষয়টিকে সামনে রেখে আবার রাজনৈতিক পরিবেশ একটু উত্তপ্ত হয়ে উঠছে। মাঝে সরকারও যেমন গ্রেপ্তার খানিকটা কমিয়েছিলেন এবং আমরা দেখেছি যে যারা আন্দোলন করছেন তাদের পক্ষ থেকেও পেট্রোল বোমা বা এই ধরনের সহিংসতার মাত্রা কমেছিল, কিন্তু হঠাৎ করেই বুধবার আবার বাংলাদেশে আস্তে আস্তে করে আন্দোলন এবং সহিংসতা শুরু হয়েছে এবং দেখলাম যে গ্রেপ্তারও শুরু হয়েছে, গণগ্রেপ্তার, আইনশৃঙ্খলা বাহিনী বেশ তৎপর হতে শুরু করেছে। সব মিলিয়ে আপনি কি আসলে আমাদের দর্শকদের জন্য কোনো আশার বাণী শোনাতে পারেন যে এটি 70 থেকে 140-এ যাবে না, এটি 70 থেকে বড় জোর 80-র মধ্যে শেষ হয়ে যাবে? আমি একটা কথা বলবো যে যে অবস্থা এখন বাংলাদেশে চলছে এটা সত্যি দুঃখজনক, এটা চলতে দেওয়া আর যায় না এবং এটার দায় দায়িত্ব এখন সরকারকে এটাকে বন্ধ করতে হবে। আমি একটা ছোট্ট উদাহরণ দেব যে শাহেনশাহ অফ ইরান যখন ইরান ছেড়ে চলে গেলেন তখন ইমাম খোমেনি ভিতরে আসলেন। আসার পরে এই যে আপনারা দেখতেছেন বাংলাদেশে, এটা তো টুকটাক কিছু না, তো বড় বড় অনেক কিছু ঘটা শুরু করলো। রাস্তাঘাটে গাড়ি দিয়ে কে মারতেছে, ওকে মারতেছে। যখন ইমাম খোমেনি কঠোর হস্তে দমন করলো আমির আব্বাস ওবায়দার মতো, যে নাকি কত বছর 10 থেকে 12 বছর ইরানের প্রধানমন্ত্রী ছিল, এরকম 155 জনকে, আই ওয়াজ প্রেজেন্ট, ময়দানে ফেরদৌসি তেহরানের মতো জায়গায় তাদের দাঁড় করিয়ে গুলি করে সব মেরে ফেলল, 155 জনকে। তারপরে যত পাতি তাদের নেতা ছিল সবগুলোকে ধরে মেরে শেষ করে দিল। উইদিন 7 days এই যে ইরানে শান্ত হয়ে গেল, আর এখন পর্যন্ত আর কোনো গণ্ডগোল নাই। এবং ইরানে যে যুদ্ধটা লাগানো হলো বিদেশি শক্তির দ্বারা, এই যুদ্ধটা লাগিয়ে দিয়ে কিন্তু ইরানের বিপ্লবটাকে আরও স্ট্রং করে দিল এই 10 বছরে। ঠিক আছে, এখন বাংলাদেশে যেটা হচ্ছে যে খালেদা জিয়া উনি বলছেন যে এটা চলবেই যতক্ষণ পর্যন্ত যুক্তি না আসে বা ইলেকশন না দেয়। একটা কথা উনি বলেছেন 2-3 দিন আগে যে ইলেকশন না দেয় তাহলে কিন্তু এটা চলবেই। উনি যদি চালাতে থাকেন, উনি কেন সংগ্রাম চালান নাই পেট্রোল বোমা বন্ধ করে দিয়ে, পেট্রোল বোমা অবরোধ সব বন্ধ করে দিয়ে উনি ওনার সংগ্রাম চল, রাস্তায় আসুন, করুন, মিটিং করুন, আপনি পেট্রোল বোমাটা বন্ধ করুন, আপনি অবরোধটা বন্ধ করুন। আপনি তো করবেন না। আর প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী কি বলেছেন যে এসব বন্ধ না করলে, জামাতের সঙ্গ না ছাড়লে, না করলে কোনো সমঝোতা নাই। প্রধানমন্ত্রী এখনও কিন্তু কিছু করছেন না। কিন্তু আমি আপনাকে বলে দিতে চাই, আজকে বলে যাচ্ছি, বাংলাদেশে এমন কঠোর হস্তে প্রধানমন্ত্রী দমন করবেন, উইদিন কাপল অফ উইকস সব কিছু ঠিক হয়ে যাবে। কারণ যখন মান্না যখন খোকার সঙ্গে কথা বলে তখন বলেছিল ঢাকা ইউনিভার্সিটি তার লাশ পালানোর দরকার কয়েকটা, তাহলে যদি কিছু হয়, কিছু করা যায়, বা সেনাবাহিনী কাকো মারা, অনেক কিছুই কথা হয়েছে। এখন আমার ভয় লাগে, আমি জানি না আল্লাহ জানে কিনা, যে সালাউদ্দিন সাহেবকে তো লুকায় রাখে আর এরকম কয়েকজনকে লুকায়া বলবে যে সরকার এটা করাইছে, এটার জন্য, এটাও হতে পারে। কোনো কিছু অস্বাভাবিক না বাংলা। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার কাছে আশার বাণী শোনাতে চেয়েছিলাম দর্শকদের জন্য এবং বলেছিলাম 70টা 140-এর না হয়, আপনি বলেছেন কাপলস অফ উইক, তার মানে হচ্ছে সেই 140 দিনই হয়ে যাচ্ছে, 80 দিনের মধ্যে শেষ হচ্ছে না। সালাউদ্দিন আহমেদ চৌধুরী, আপনি যদি কিছু আশার বাণী শোনাতে পারেন। ধন্যবাদ। আমি আশার বাণী বলতে কি, আমরা তো আশা নিয়ে বাঁচতে চাই, কারণ মানুষ তার আশার সমান বড়, একটা কথা আছে। তো ডাক্তার মাসুদ যেটা বললেন, ইরানের উদাহরণ দিলেন, সেই 70 দশকের ঘটনা বোধহয় আপনি বললেন। আসলে 70 দশকের কথা বলছি। আসল কথা হচ্ছে কি, যে সমাধান যদি শান্তিপূর্ণভাবে হয়, সেটা সরকার বলেন, বিরোধী দল বলেন, সাধারণ জনগণ বলেন, বিশেষ করে আমাদের মতো সাধারণ জনগণদের জন্য অতি উত্তম একটি ব্যাপার। আপনি পেশি শক্তি দিয়ে, যেমন সরকার বলেছিল যে আগামী যেদিন পেট্রোল বোমা বা অবরোধ শুরু হলো, যে 1 সপ্তাহের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে, আমরা আশ্বস্ত হওয়ার চেষ্টা করেছিলাম। কারণ আমাদের তো মা বাবা ভাই বোন দেশেই থাকে সবার মতো,
আমরা প্রতিনিয়ত দুশ্চিন্তাগ্রস্ত থাকি। সেই এক সপ্তাহ কিন্তু আজকে 70 73, 74 দিন হয়ে গেল। তো এক একটি দিন কিন্তু এখন খুব মূল্যবান। হয় সরকারকে এটা সমাধান করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে, আর তা না হলে যেটা বেস্ট পসিবল ওয়ে ফর দি পিস অ্যান্ড কমফোর্ট অ্যান্ড সেফটি অফ দ্য পিপল, সেই দিকে যেতে হবে। এটাই আমাদের চাওয়া সরকারের কাছে। সরকার যদি সেটা দিতে ব্যর্থ হয়, এতদিন হয়ে গেছে, তাহলে নিশ্চয়ই ইতিহাসের কাছে বিরোধী রাজনীতি দল যেরকম জবাবদিহিতা করতে হবে, সরকারের ব্যর্থতার জন্য জবাবদিহিতা করতে হবে। জি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের দুজন অতিথি দুভাবে বোধহয় সমাধানের ইঙ্গিত দিয়েছেন। সেক্ষেত্রে ডক্টর মাসুদুল হাসান যেমনটা বলছিলেন, ইরানের উদাহরণ ইরানের উদাহরণ আনলে বলাই যায় যে নিস্তব্ধতা নিশ্চয়ই শান্তির প্রতীক নয়, এবং শান্তির প্রতীক যে নয় সেটি খুব ভালোভাবে বুঝিয়ে দিয়ে গেছেন ইরানের একজন নারী, যিনি ফাঁসির দণ্ড ভোগ করার আগে একটি চিঠি লিখেছিলেন তার মায়ের কাছে। সেই চিঠিটি বিশ্বের বিভিন্ন ভাষায় অনুদিত হয়ে বিশ্বের মানুষের কাছে পৌঁছে গেছে, এবং সেই চিঠিটির দিকে যদি আমরা দেখি তাহলে এটি নিশ্চিতভাবে বলা যায় যে নিস্তব্ধতা মানেই শান্তি নয়। এবং আরেকজন দর্শক আমাদের সালাউদ্দিন আহমেদ চৌধুরী যেমনটা বলছিলেন যে শান্তিপূর্ণভাবে যদি কোনো সমাধান করা যায় সেটি বোধহয় সবার জন্যই ভালো। বেশিরভাগ মানুষই মনে করে যে সংলাপের মাধ্যমেই শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান হতে পারে, এবং সেক্ষেত্রে যিনি ছাড় দেওয়ার অবস্থানে থাকেন, অর্থাৎ যার কাছে রয়েছে, যিনি চাইলেই কিছু ছাড় দিতে পারেন অথবা ছাড় দেওয়ার মতো সমর্থ যার রয়েছে, তাকে উদ্যোগটা নিতে হয়। এবং সেই চিরচরিত দর্শনের দিকে ধরলে সবাই ইঙ্গিত করেন যে প্রধানমন্ত্রীকেই মূলত ছাড় দিতে হবে, কারণ তিনিই রয়েছেন চালকের ভূমিকায়, কারণ তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। এবং যেহেতু তিনি বঙ্গবন্ধুর কন্যা, যেমনটা আমাদের অতিথি ডক্টর মাসুদুল হাসান বলছিলেন যে বঙ্গবন্ধুর কন্যা, তার কাছ থেকে দেশের মানুষ একটু বেশি চাইতেই পারে, এবং সে চাওয়াটা যদি তিনি মূল্যায়ন করেন, সেক্ষেত্রে বোধহয় এই সমস্যা থেকে খুব দ্রুতই বের হয়ে আসা সম্ভব। দেখার বিষয় যে আমাদের দেশের শীর্ষ দুই নেত্রী, যারা বেশিরভাগ মানুষের প্রতিনিধিত্ব করেন, তাদের মধ্য থেকে কে বেশি আগে সহনশীল এবং উদারতার পরিচয় দিয়ে দেশের মানুষকে শঙ্কা এবং আতঙ্কের মধ্য থেকে বের করে নিয়ে আসতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো রাখবেন আপন মানুষদেরকে।